সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকে দেশের কথা দেখার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন বিশেষ দুজন সম্মানিত অতিথি এ দেশের। তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিব আপনাদের। আমার সাথে যুক্ত রয়েছেন জনাব আব্দুল করিম পিএইচডি, সাবেক মুখ্য সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বর্তমানে কর্মরত রয়েছে নির্বাহী পরিচালক হিসেবে ইউসেফ বাংলাদেশে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমার সাথে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জনাব আমিনুল করিম পিএইচডি, ডিস্টিংগুইশড প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি। জনাব আমিনুল করিম উনি আগে এনডিসি কমান্ড্যান্ট হিসেবে ছিলেন। একই সাথে উনি বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি প্রথমে জনাব আব্দুল করিম স্যার আপনার কাছে আসতে চাচ্ছি কিছু বিষয় নিয়ে। আপনি স্যার জানেন, আমরা সকলেই জানি যে একটি গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার নানা ঘাত প্রতিঘাত চড়াই উতরাই পেরিয়ে মোটামুটি একটি স্থির অবস্থায় এসে পৌঁছেছে বলে মনে করছে অনেকেই। তো স্যার, আমি যেটি স্যার জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে যে কোনো পট পরিবর্তন হোক না কেন বা যখনই কোনো সরকার পরিবর্তিত হয় তখন প্রশাসনের মাঝে একটি স্থবিরতা দেখা দেয়। প্রশাসনের মাঝে যে কর্মোদ্যম অবস্থাটি থাকে সেটি আসলে ওভাবে করে আমরা দেখি না, বেশ একটি স্থবিরতা থাকে, একটি দোলাচলের বিষয় এখানে প্রতিভাত হয়। তো এই যে স্থবিরতা সেটি আসলে কেন তৈরি হয় কোনো একটি সরকার পরিবর্তনের সাথে সাথে? এটি কি কোনো রুটিন মাফিক কাজ হয়ে যায় মানে আনঅফিসিয়ালি? কেননা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরও সেখানেও প্রথম দিকে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা সরকারের পাবার কথা ছিল সেভাবে হয়তো পাচ্ছিল না বলে অনেকেই ধারণা করেছেন, অনেক মহল এমনটি বলেছেন। এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে বিশ্লেষণ করবেন, প্রশাসনের স্থবিরতার বিষয়ে, সরকার বদল, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন ইত্যাদি? ধন্যবাদ আপনাকে। যে কোনো পট পরিবর্তন হলে, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলে একটি প্রশাসনিক ব্যবস্থায় যে চলমান যে দক্ষ অবস্থা, চলমান যে পরিস্থিতি, এটার একটু অবনতি বা একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। এটা যে কোনো দেশে হতে পারে, যেমন বাংলাদেশের সেটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন বাংলাদেশের স্বাধীনতার পরে বেশ কিছু অস্থিরতা প্রশাসনে কাজ করেছে, যারা প্রশাসনের সাথে জড়িত ছিলেন। তেমনি যে কোনো বিপ্লবের পরে বা যে কোনো মেজর চেঞ্জের পরে একটু অস্থিরতা কাজ করতে পারে, এটা অস্বাভাবিক নয়। তবে আমাদের দেশে যে প্রশাসনিক যে ব্যবস্থা, এটা একটা চলমান প্রক্রিয়া। যে কোনো সরকারের আওতায় আমলারা কাজ করে থাকেন এবং আমাদের পট পরিবর্তনের পরও তেমন শূন্যতা সৃষ্টি হয় না। ডক্টর ইউনূস স্যার আছেন মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে, অন্যান্য উপদেষ্টারা আছেন। তবে এখানে কাঠামোগত হঠাৎ কিছু পরিবর্তন হয় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে, উচ্চ পর্যায়ে, অন্যান্য পর্যায়ে, ডিজি পর্যায়ে, মহাপরিচালক পর্যায়ে হঠাৎ কিছু পরিবর্তন হয়। এর ফলে কয়েকদিন একটু স্বাভাবিক কার্যক্রম আগের চাইতে তুলনামূলকভাবে একটু স্থবিরতা বিরাজ করেছে বলে অনেকে মনে করেন, কিন্তু সেটা বেশি দিন হয়নি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ আইন শৃঙ্খলার উন্নতি কামনা করে এবং প্রশাসনিক দক্ষতা, এটা সবার কাম্য। প্রশাসনিক দক্ষতা যেমন সবার কাম্য, তেমনি প্রশাসনিক স্থবিরতা কারো কাম্য নয়। কারণ এই ধরনের স্থবিরতা উন্নয়নের পথে অন্তরায়, যথাযথ কার্যক্রম, সরকারি কার্যক্রম পরিচালনার ব্যাপারে অন্তরায়, সরকারি নীতি বাস্তবায়নে স্থবিরতা অন্তরায়। যেমন ভৌত অবকাঠামো উন্নয়ন, সরকারের প্রকল্প বাস্তবায়ন,
এসডিজি বাস্তবায়ন এবং বিভিন্ন ধরনের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন, দেশের 20 বছর মেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন, আমাদের যে উন্নত বদ্বীপ পরিকল্পনা, ডেল্টা প্ল্যান বাস্তবায়ন, এই ধরনের সকল আহ, বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে একটু অন্তরায় হিসেবে কাজ করে। তবে আহ, সেটা হতে পারে, বাট আমার ধারণা আমরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি এবং আমাদের যে দক্ষ আমলা শ্রেণী সরকারি কর্মচারীরা আছেন, তারা সরকারি আইনের আওতায়, দেশের সরকারি চাকরি আইন আছে 2018 সালে, সেখানে সরকারি কর্মচারীদের যে কন্ডাক্ট রুল, আচরণ বিধি, তারপরে তাদের ডুজ এন্ড ডু নটস, কি করতে পারবে কি করতে পারবে না, তাদের কিভাবে চলতে হবে, তাদের স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা নিশ্চিত করা, যাদেরকে সেবা দিচ্ছি আমরা, সেবা গ্রহীতাদের অর্থায়নে ট্যাক্সের টাকায় আমরা যারা সরকারি কর্মচারী, আমাদের বেতন প্রদান করা হয় যারা সরকার। সুতরাং তাদের প্রতি আমাদের যে জবাবদিহিতা আছে সেটা সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে পালন করা বাধ্যতামূলক। এই ব্যাপারে সরকার যে প্রচলিত আইন, সেই আইন অনুযায়ী আমরা কাজ করতে বাধ্য এবং আমার বিশ্বাস আস্তে আস্তে আমাদের সহকর্মীগণ সেই অবস্থায় ফিরে আসছেন, দক্ষতা আস্তে আস্তে ফিরে আসছে এবং এটা আরো হবে, as time passes আমাদের অবস্থার আরো উন্নতি হবে বলে আমি আশা করি। ধন্যবাদ স্যার। স্যার জনাব আব্দুল করিম স্যার, আমরা যেটুকু জানি দর্শকদের উদ্দেশ্যে বলছি, সেটি হচ্ছে যে আপনি এমন একজন আমলা ছিলেন যাকে নিয়ে কোনো ধরনের বিতর্ক ছিল না। কোন সরকারের আমলেই আপনি যতদিন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠা এবং সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তো যে কারণে আমি এই প্রসঙ্গটি টেনে আনলাম, সেটির কারণ হচ্ছে যে আমরা প্রায় দেখি, আপনি দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়ে থাকে, সাবেক আমলা যারা থাকেন বা যারা বড় বড় উচ্চ পদে কর্মরত থাকেন, পরবর্তীতে বিভিন্ন দুর্নীতির সন্ধান মিলে তাদের বিরুদ্ধে, সেখানে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায় বিভিন্ন কারণে, নানা বিষয় নিয়ে। তো স্যার, আপনি তো নিজেই একজন উচ্চপদস্থ আমলা ছিলেন এবং সরকারের সর্বোচ্চ জায়গাগুলোতে, পদগুলোতে আপনি কাজ করে এসেছেন। তো এই যে দুর্নীতি রোধে প্রশাসনে যারা রয়েছেন তাদের জন্য আহ, আসলেই সঠিকভাবে মনিটরিং বা চেক এন্ড ব্যালেন্স, এই বিষয়টি সরকারের পক্ষ থেকে কিভাবে কাজ করা উচিত, বা কাজ করা হলেও আহ, কার্যত পক্ষে সেটির আমরা বাস্তবায়ন কি খুব একটা দেখি? ধন্যবাদ। আইনি কাঠামোর অধীনে সরকারি কর্মচারীরা কাজ করে থাকেন এবং আইন মেনে চললে দুর্নীতি করার স্কোপ নাই এবং আইনের ব্যতিক্রম করে যারা দুর্নীতি করেন, আমলাতন্ত্রে দুর্নীতিবাজ আছে, কিন্তু এমন সৎ অফিসারও আছেন যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন, সততার দৃষ্টান্ত। এবং অনেকে বলে থাকেন যে দলীয় সরকারের অধীনে কাজ করা সম্ভব কিনা নিরপেক্ষভাবে। এটা যদি আইনের কাঠামোর আওতায় কাজ করেন নিরপেক্ষতার সাথে, স্বচ্ছতার সাথে, তাহলে কিন্তু দলীয় সরকারের অধীনে কাজ করা সম্ভব, কারণ দলীয় সরকারই ক্ষমতায় থাকবেন, এটাই নিয়ম। কারণ ইন্টারিম গভর্নমেন্ট অথবা যেটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা সাময়িক বিষয়। রাজনৈতিক সরকারে ক্ষমতায় থাকবেন এবং সেখানে আইন অনুযায়ী, দেশের প্রচলিত আইন এবং বিধি অনুযায়ী যদি সরকারি কর্মচারীরা কাজ করেন, তাহলে এটা অসুবিধা হওয়ার বিষয় নয়। কারণ আমাদের দেশের সিস্টেমে এরকম যে সরকারি যারা আমলা তারা কন্টিনিউ করবেন চাকরি, আর সরকার পরিবর্তন হবে কিন্তু আমলারা থাকবেন। আমলারা পার্মানেন্ট সিভিল সার্ভেন্ট, দে আর সিভিল সার্ভেন্ট, নট সিভিল মাস্টার্স। সেই হিসেবে যেহেতু ট্যাক্স পেয়ারের পয়সা দিয়া সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়, সুতরাং ট্যাক্স পেয়ারদের প্রতি তাদের যে দায়িত্ব পালনের বাধ্যবাধকতা, এবং সেটা দেশের প্রচলিত আইন অনুযায়ী, আইন যদি মানা হয় তাহলে দুর্নীতির স্কোপ নাই। কিন্তু অনেকে আইনের ফাঁক দিয়া
এবং দুর্নীতি করে থাকেন, কেউ কেউ, সবাই না, এবং তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় ভবিষ্যতে দুর্নীতি কমে যাবে। এবং সবাই কিন্তু দুর্নীতি করে না। আপনি যে কোনো সার্ভিসে দেখেন অনেক সৎ, নিষ্ঠাবান এবং আহ, আহ, সরকারি কর্মচারী আছেন এবং তারা আহ, সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, এরকম অনেকেই আছেন। এবং আমরা যদি বলি যে এই যে আমলাতন্ত্রের প্রয়োজন আছে কিনা, ম্যাক্স ওয়েবার থেকে আপনি শুরু করেন, এবং আমলাতন্ত্রের প্রয়োজন আছে দেশের সরকারি প্রশাসনের যে কন্টিনিউইটি বজায় রাখার জন্য, সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কন্টিনিউইটি বজায় রাখার জন্য, সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমলাতন্ত্রের প্রয়োজন আছে। তবে অতিমাত্রায় যে রুল কমিটমেন্ট, আইন মানার যে বাধ্যবাধকতা, এটাকে যদি অতিমাত্রায় গুরুত্ব দেওয়া হয় তাহলে কার্যক্রমের গতি স্লো হয়ে পড়ে, এবং এটা সব সময় বর্জনীয়। এটা বর্জন করার প্রয়োজন আছে। এবং এই দেশে তৎকালীন পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমল পর্যন্ত অনেক আহ, বিখ্যাত আমলা আছেন যারা অনেক সুনামের অধিকারী। তাদের দৃষ্টান্তমূলক অনেক কার্যক্রম আছে যারা পরবর্তী প্রজন্মের আমলারা অনুসরণ করতে পারে। ধন্যবাদ স্যার। জনাব আমিনুল করিম, লেফটেন্যান্ট জেনারেল, আমি স্যার আপনার কাছে আসছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে স্যার সামরিক এবং বেসামরিক দুটো বিষয় রয়েছে একটি দেশে, যে কোনো দেশেই থাকে। তো আমাদের দেশে স্যার আপনি একজন সামরিক এক্সপার্ট ছিলেন, উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন সামরিক বাহিনীতে। তো আপনার দৃষ্টিতে এই যে সামরিক এবং বেসামরিক এটি সম্পর্কটির মাত্রা কিভাবে নির্ধারণ করা উচিত, এবং এই সম্পর্ক কেমন হওয়া উচিত আসলে সামরিকের সাথে বেসামরিকের, আমি যদি মোটা দাগে আসি? আপনি একজন সামরিক ধন্যবাদ বিশেষজ্ঞ। জনাব জাফর খান সাহেব, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমরা একসঙ্গে কাজ করেছি অনেকদিন। জনাব আব্দুল করিম সাহেব, আমরা একসঙ্গে, উনি হোম সেক্রেটারি ছিলাম, আমি মিলিটারি সেক্রেটারি ছিলাম। আমি যখন আর্মি হেডকোয়ার্টার চাকরি করি অ্যাডজুটেন্ট জেনারেল হিসাবে, তখন উনি মিনিস্টার অফ ডিফেন্সে চাকরি করতেন। আমরা একজন খুব ভালোভাবে জানি এবং আমরা খুব ওনার কাজকর্ম আমরা খুব খুশি ছিলাম। উনি সুন্দর কাজ করতেন, উনি একজন খুব প্রফেশনাল লোক ছিলেন। আমি খুব খুব খুশি হয়েছি যে আমি ওনার সাথে আজকে একসঙ্গে টক শো করতে পারতেছি। আপনার প্রশ্ন এটা কিন্তু সামরিক এবং বেসামরিক একসঙ্গে সিভিল মিলিটারি এভাবে ডেভেলপ করে। উনি ছিলেন সিভিল ব্যুরোক্র্যাট, আমি ছিলাম মিলিটারি ব্যুরোক্র্যাট। আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করেছি। হোম সেক্রেটারি খুব ইম্পর্টেন্ট পজিশন তখন ছিল, বাট এনি টাইম, যে কোনো সময়, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। আমি যখন মিলিটারি সেক্রেটারি ছিলাম তখন আবার প্রেসিডেন্ট আবার সবকিছু দেখতেন, যে ফাইলগুলো প্রেসিডেন্টের কাছে আসতো, ওগুলো আমাকে প্রসেস করতে হতো বা বুঝতে হতো। উই আর ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু ইম্পর্টেন্ট, বোঝাপড়াটা জানা, একজন আরেকজনকে জানতে হবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কি দায়িত্ব, ওনাদের কি টেম্পারমেন্ট, ওনারা কিভাবে কাজ করেন, মিলিটারিকে যেমন বুঝতে হবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বুঝতে হবে মিলিটারি কিভাবে কাজ করে। মিলিটারি অ্যাজ ইটস ওন কালচার, এটা এটা বুঝতে হবে। আমাদের একটা কালচারাল ডিফারেন্স থেকে যায় বাংলাদেশে, এটা একটু দুঃখজনক। তবে এখন যেটা মনে হয়, আর্মি তখন যথেষ্ট ফিল্ডে কাজ করে, যেমন লোকাল ডিসির সাথে কাজ করতে হয় আর্মিকে, লোকাল ইউনিয়নের সাথে কত কাজ করতে হয়। তো একজন আর যদি না বুঝে, তাহলে একটা কনফ্লিক্ট, একটা কনফ্লিক্ট সিচুয়েশন হবে একটা সমস্যা হবে, কাজটা সুন্দর হবে না। তো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা কিন্তু আর্মির তরফ থেকে আমরা যথেষ্ট ইম্পর্টেন্স দিই। এটা আমরা আমরা হয়তো বুঝাতে পারি কিনা জানি না, বাট এখন অনেকখানি ইমপ্রুভ করেছে এটা। আমরা যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ খুলেছি, ওখানে আমাদের আর্মি, আর্ম ফোর্সেস, সামরিক বাহিনীর সিনিয়র অফিসার এবং সিভিল সার্ভিসের সিনিয়র অফিসাররা, ফরেন সার্ভিসের সিনিয়র অফিসাররা, পুলিশের সিনিয়র অফিসাররা ওখানে একসঙ্গে ট্রেনিং করেন, কোর্স করেন, এডুকেশন লাভ করেন, শিক্ষা লাভ করেন, এবং এটা স্ট্যান্ডার্ড অনেক হাই। করিম সাহেব ওখানে ওখানে ক্লাস নেন। তো এগুলো হচ্ছে আপনার সিভিল মিলিটারি রিলেশন তৈরি করার জন্য একটা মোক্ষম কতগুলো ইনস্টিটিউশন। সাভারে যেমন আমাদের পিএটিসি আছে, ওখানে যেমন আমি আগে ওখানে ক্লাস নিতাম,
এইভাবে আমাদের এটাকে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে। যেমন চিটাগং হিলটা এসে দেখেন না কেন, চিটাগং হিলসে আর্মি অপারেট করে, ঠিক আছে, আর্মি করতেছে, যুদ্ধ করতেছে, কিন্তু ওখানে লোকাল ডিসি, ওখানকার লোকাল ইঞ্জিনিয়ার, যদি রোডস এন্ড হাইওয়ে ইঞ্জিনিয়ার, ওখানকার লোকাল ইউএনও, ওখানকার ম্যাজিস্ট্রেট, ওখানকার ব্যাংক গুলো যে আছে, প্রাইভেট ব্যাংক গুলো, ওগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। Because আমরা ওই লোন গুলো নিয়ে ট্রাইবেল থেকে দিতাম যে তোমরা এখানে ছোট ইন্ডাস্ট্রি করে তোলো, এগ্রিকালচার করে তোলো। তো ওই আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তো ভালো কাজ হবে না। তো ওনাদেরকে আমাদের বুঝতে হবে, আমাদের ওনাকে বুঝতে হবে, মিলেমিশে কাজ করতে হবে। সিভিল, আমি থিওরিটিক্যালি বলতেছি, সিভিল মিলিটারি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার একটা অংশ, এটা ইম্পর্টেন্ট অংশ। জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে সিভিল মিলিটারি, ভালো সিভিল মিলিটারি রিলেশন, সিএমআর বলি আমরা ইংরেজিতে। হান্টিংটনের ভাষায় যেটা বলা, হান্টিংটন খুব নাম করা একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, হার্ভার্ড ইউনিভার্সিটি ছিলেন। উনি সিভিল মিলিটারি অনেক বই লিখছেন, ম্যান অ্যান্ড দ্য স্টেট একটা খুব নাম করা বই আছে, মোটা বই। ওখানে উনি অনেক কিছু, এটা উনি পলিটিক্যাল অ্যাসপেক্টটা লিখেছেন। মিলিটারিকে মেনে নিতে হবে যে সরকার যদি লেজিটিমেট ইলেক্টেড সরকার হয়, মিলিটারি তার অধীনস্থ থাকতে হবে, প্রথম কথা, কোনো সন্দেহ নাই এটাতে। কিন্তু তারপরে আসেন সিনিয়র জেনারেলদের সাথে, সেনাবাহিনী প্রধানের সাথে, সিজিএস এর সাথে, অ্যাডজুটেন্ট জেনারেলের সাথে, সেক্রেটারি, যে মিনিস্টার অফ ডিফেন্স একটা হলো, মিনিস্টার অফ ডিফেন্স যেমন ওখানে সিভিল ব্যুরোক্রেটরা ওটা স্টাফ করে। আবার আমাদের একটা আর্ম ফোর্সেস ডিভিশন আছে, ওটা মিলিটারি ব্যুরোক্রেটরা স্টাফ করে। অনেক দেশে কিন্তু মালয়েশিয়াতে যেমন, আমেরিকাতে যেমন, এই দুটো একসঙ্গে থাকে। মিনিস্টার অফ ডিফেন্সের আন্ডারে দুটো উইং থাকে, একটা মিলিটারি উইং থাকে, একটা সিভিল উইং থাকে। আমারও ইচ্ছা করলে ওটাকে একসঙ্গে নিয়ে আসতে পারি, তাহলে কাজটা আরো সুন্দর হয়। এক এক আন্ডার সেম মানে ছাদের নিচে আমরা মিলেমিশে কাজ করতে পারি। পেন্টাগনে এইভাবে কাজ হয়, আমেরিকান পেন্টাগনে। মালয়েশিয়াতে আমি একই সিস্টেম দেখলাম, আমি ওখানে ছিলাম 8 বছর, ইউনিভার্সিটি মালায়াতে। তো এইভাবে আমাদের যদি ভালো সম্পর্ক থাকে, আপনি 71 সালে যুদ্ধের কথা চিন্তা করেন না কেন, আমাদের 3টা ফোর্স ছিল, জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স, শফিউল্লাহ, 3টা স্পোর্টস। ব্রিগেড। এটা হলো কনভেনশনাল ফোর্স ছিল আমাদের। তারপরে আমাদের গেরিলা ফোর্স ছিল। বাট ওখানে যদি আমাদের পাবলিক সাপোর্ট না থাকতো, ওখানে যদি এমপিদের সাপোর্ট না থাকতো, সিভিল গভর্নমেন্টের সাপোর্ট না থাকতো, সিভিল ব্যুরোক্রেসির সাপোর্ট না থাকতো, আমরা খাবার কে দিত আমাদের, আমাদের লজিস্টিক্স কে দিত আমাদেরকে ম্যান পাওয়ার সাপ্লাই কে দিত, আমাদের গোয়েন্দা তথ্য কে দিত আমাদের? এটার সাথে আর্মি কাজ করতে পারবে না। চিটং হিল ট্যাক্সে আমাদের বাঙালিরা যারা আছে, তারা যদি আমাদের গোয়েন্দা তথ্য না দেয়, আমরা কাজ করতে পারবো না। ওখানে একটা ব্রিজ বানাতে হবে, ওখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করতে হবে, তখন ওই ব্যাংক গুলোর কাজে লাগবে, ওই ডিসির কাজে লাগবে, হসপিটাল যে থাকে ওখানে, সিভিল হসপিটাল গুলো, ওখানে আমাদের অনেক কাজে লাগবে। বিকজ এটা চিটং হিল ট্যাক্সের যুদ্ধটা একটা অন্যরকম যুদ্ধ করতে হয়, আবার সাথে সাথে প্যাসিফিকেশন করতে হয়, রিলিফ অপারেশন করতে হয়। গভর্নমেন্ট কিন্তু আমাদের প্রচুর রিলিফ দেয়, ওখানে ম্যাটেরিয়াল দেয়, গম ধান এগুলো দেয়, ওগুলো দিয়ে আমরা রাস্তা বানাই, স্কুল কলেজ করে দিই, ক্লাব করে দিই, ওদের জন্য ছোট ইন্ডাস্ট্রি করে দিই। এগুলো না করলে তো ওই লোকগুলো তো মানে বিক্ষুব্ধ বলে, অ্যাগ্রিভ পিপল, তারা তাদের কিন্তু শান্ত করে, এটাকে আমাদের শান্তকরণ প্রক্রিয়া বলি আর কি আমরা। এটাও কিন্তু আমাদের যুদ্ধের একটা অংশ। তো সেখানে সিভিল রিলেশন, ভালো রিলেশন না থাকলে আমরা যুদ্ধ করতে পারবো না। 71 সালে আর্মি এবং আর্মিতে যেমন 3টা ব্রিগেড ছিল, ধরেন আমাদের 5টা ব্যাটালিয়ন ছিল, কিছু বিডিআর ছিল, কিছু পুলিশ ছিল, এটা হলো সশস্ত্র বাহিনী বলেন। দেন সাধারণ লোকজন গেরিলা ছিল, কৃষক গেরিলা ছিল, ছাত্র গেরিলা ছিল, ওটা একটা কম্পোনেন্ট অফ দিস। সবাই মিলেমিশে যুদ্ধ করছিলাম বলে তো আমরা 9 মাসে সুন্দরভাবে যুদ্ধ, পাকিস্তান আর্মিকে তাড়াই দিছি এখান থেকে। তো এটা হান্টিংটন বলতেছে যে সিভিল রিলেশন যে দেশের দুর্বল, সে দেশের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হতে বাধ্য। উনি বড় প্রফেসর, হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসর, এরকম মোটা বই লিখছেন। ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ন্যাশনাল সিকিউরিটি। আর উনি দুটো কন্ট্রোলের কথা বলেছেন মিলিটারিকে। এখন আসেন, কন্ট্রোলটা কিভাবে করবেন? একটা তো সমস্যা আছেই, প্রাইম মিনিস্টার তো ধরেন সব পাওয়ার তার হাতে, অল এক্সিকিউটিভ পাওয়ার ইজ উইথ দ্য প্রাইম মিনিস্টার। এখন উনি বলতেছে যে আর্মিকে, মিলিটারিকে তুমি সাবজেক্টিভ কন্ট্রোল করতে পারো অথবা অবজেক্টিভ কন্ট্রোল করতে পারো। সাবজেক্টিভ মানে হচ্ছে যে আর্মিকে আপনি কিনে ফেললেন, জেনারেলদেরকে আপনি ভালো ব্যবসা বাণিজ্য দিলেন, ভালো পোস্ট দিলেন, বিদেশে পোস্টিং দিলেন, গাড়ি দিলেন, বাড়ি দিলেন, টাকা দিলেন, এটা দিলেন, খুশি থাকলো, ওটা একটা কন্ট্রোল, আর্মি তখন লয়াল থাকবে। মিলিটারি তো ইজ বাউন্ড টু রিমেন লয়াল, লয়াল থাকতেই হবে, না দেশ চলবে না। তো যেটা লেজিটিমেট ইলেক্টেড মিলিটারি গভর্নমেন্টকে প্রতি আর্মিকে লয়াল থাকতে হবে, এটা আমাদের শেখানো হয়, আমাদের আইনের, মিলিটারি আইনের বই এটা লেখা আছে। আমরা বলি লফুল কমান্ড আর আনলফুল কমান্ড।
লফুল কমান্ড আমাদের মানতেই হবে, সরকারের অধীনস্থ আমাদের থাকতেই হবে। তবে হান্টিংটন যেটা বলতেছে যে আপনার সিভিল ব্যুরোক্র্যাটদের সাথে জেনারেলদের কি হবে, মিনিস্টারের সাথে একজন আর্মি চিফের কি সম্পর্ক হবে, ক্যাবিনেট সেক্রেটারির সাথে আর্মি চিফের কি সম্পর্ক হবে, এগুলা যদি সুন্দরভাবে চলে সরকারটা ভালো চলবে। তো ওইটা হলো সাবজেক্টিভ কন্ট্রোল দিয়ে আপনি টাকা পয়সা দিয়ে লোভ লালসা দিয়ে কন্ট্রোল করলেন, আর এটা হলো অবজেক্টিভ কন্ট্রোল, এটা হলো পজিটিভ সাইড। ওটা হলো যে আপনার মিলিটারিকে প্রফেশনাল হতে হবে। যুদ্ধ না থাকলে শান্তির সময়ে তুমি ট্রেনিং করো, ট্রেনিং এর কোনো শেষ নাই, যত ভালো ট্রেনিং করবেন মিলিটারি তত ভালো পারফর্ম করবে। শুধু যুদ্ধের সময় না, যদি আপনার আজকাল ন্যাচারাল ডিজাস্টার হয়, বন্যা হয়, ঝঞ্ঝা হয়, এই ল অ্যান্ড অর্ডার এখন যেমন মিলিটারি ডিপ্লয়েড আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এই প্রথম বাংলাদেশের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এখানে যদি আমাদের লোকাল ডিসির সাথে ইউএনের সাথে ভালো রিলেশন হয়, আর্মি ভালো কাজ করতে পারবে না। ম্যাজিস্ট্রেটের সাথে এবং আর্মি কমান্ডারের যদি লোকাল লেভেলে আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে, ভালো কাজ করতে পারবে, ভালো কাজ হবে না, এটা নিয়ম। তো ওই জন্য অবজেক্টিভ কন্ট্রোলটা উনি বলতেছেন যে আর্মি যখন ফ্রি থাকবে তোমরা ট্রেনিং করো, প্রফেশনালিজম করো। একটা যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে হবে, আর্মির একটা ডিফারেন্ট কালচার আছে। ইন্টারনাল কালচারে সিভিল গভর্নমেন্ট শুড নট ইন্টারফিয়ার। আর্মি একটা নিজস্ব একটা কালচার আছে, এটা সব দেশে আছে। বিজনেস লাইফে জানো ওদের একটা কর্পোরেট একটা কালচার আছে, ওরা পছন্দ করে না পাবলিক, আপনি প্রাইভেট এন্টারপ্রেনাররা ওরা বেশি ঘাটাঘাটি পছন্দ করে না। করিম সাহেব এই সাবজেক্ট উপর এক্সপার্ট, উনি ইনভেস্টমেন্টের উপর কাজ করেছেন, উনি এগুলো ভালো বুঝেন। ওখানে আমরা বেশি ঘাটাঘাটি গুলো পছন্দ করবে না, ওরা চায় একটা এনাবেলিং গুড এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস, সেটা না হলে হবে না। তো মিলিটারির একটা কালচার আছে, কাজে ওইখানে ইন্টারফেয়ার করতে হয় না, যেটা দরকার করবে হবে। আর্মি চিফের সাথে যোগাযোগ, প্রাইম মিনিস্টারের, ডিফেন্স মিনিস্টারের, ক্যাবিনেট সেক্রেটারি, মিনিস্টারদের যোগাযোগ হচ্ছে, মিটিং এ যাচ্ছেন। সেনাবাহিনীর আমাদের পিএসইউ যারা আছে তারা যাচ্ছে, জিওসিরা লোকাল লেভেলে কোঅর্ডিনেশন করতেছে। এখন দেখেন গাজীপুরের যে এই যে কি যেন ধরেন যে যেখানে আমাদের যে আরএমজি ফ্যাক্টরি আছে, অথবা কত সমস্যা হচ্ছে, ওখানে আর্মি ডিপ্লয়েড আছে, ওখানে আমাদের এফবিসিসি এর লোকেরা কাজ করতেছে, বিকেএম কি বলে বাংলাদেশ নিট ওয়ার্স অ্যাসোসিয়েশন লোকেরা কাজ করতেছে, সবাই মিলেমিশে কাজ করতেছে, ব্যবসায়িকরা কাজ করতেছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতেছে, ম্যাজিস্ট্রেট কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে। ওখানে সবাই মিলে যদি একটা টিম হিসেবে নাচ কাজ করতে পারি, তাহলে দেশের উন্নতি হবে না। হান্টিংটন বলছে যারা এই জিনিসটাকে ঠিকমতো ইউটিলাইজ করবে না যে দেশ, সেই দেশ কিন্তু মহা সংকটে পড়বে, ইভেন যুদ্ধের সময় সংকটে পড়বে। লোকাল ডিসি যদি আপনাকে সাপ্লাই ঠিক মতো না দেয়, খাবারের ব্যবস্থা যদি না করে দেয়, তাহলে চলতে পারবেন না তো। লোকাল বিজনেসম্যান যদি আপনাকে ঠিক, আমার খেয়াল আছে এখন সাভারে একটা সোয়েটার ফ্যাক্টরি পড়ে গেছিল, আমি তখন জিওসি ওখানকার, বিশ্বাস করেন মানে হাহাকার ব্যাপার, 400-500 লোক মারা গেল এক রাতে, হঠাৎ করে মানুষ সব মরে গেল। তখন আমার সাথে লোকাল ডিসি, লোকাল এসপি, লোকাল ইঞ্জিনিয়ার, লোকাল ইভেন আপনার এই যে লোকাল এই যে ছোটখাটো ওয়ার্কশপ, ওগুলোকে আমি নিয়ে আসছিলাম। ওই নাটোরে কোন জায়গাতে আমাদের একটা একটা বড় মেশিন ছিল, ওই মেশিনটা নিয়ে আসছিলাম। সেক্রেটারি কমিউনিকেশন ডিভিশন বলেন যে আমার ইয়ে গ্যাস শেষ হয়ে গেছে, আমার এটার ব্যবস্থা করে দেন, আমার ক্রেন নষ্ট হয়ে গেছে। উনি সবচেয়ে বড় ক্রেন আমাকে এনে দিলেন ওই এক রাত্রের মধ্যে। ওনার নামটা ভুলে গেলাম, সেক্রেটারি সাহেব, ওই নাজমুল হুদার আন্ডারে তখন সেক্রেটারি ছিলেন। আই ওয়াজ ভেরি মুভড। এক রাত্রের মধ্যে বিরাট একটা ক্রেন নিয়ে এসে দিলেন। আমাদের আর্মি থেকে ছোট একটা ক্রেন নিয়েছিলাম, কাজ করতেছিল না। এইটা তারপরে আমরা 8 দিনের মধ্যে সমস্যার সমাধান করেছিলাম, 500 লাশ উদ্ধার করেছিলাম, 1000 লোক ইনজিওর্ড লোক হসপিটাল, সব লোকাল হসপিটাল, এনাময় মেডিকেল হসপিটাল আমাদের খুব সাহায্য করেছিল। সবাই মিলে আমরা এগিয়ে আসছিলাম। ওখানকার লোকাল ইউএন ডিসি তো সারাক্ষণ দাঁড়ায় থাকতো, ঢাকার ডিসি, ঢাকার এসপি সারাক্ষণ দাঁড়ায় থাকতো, ঢাকার এসপি নিজে ইয়ে ইয়ে সরাতো, ইট পাটকেল সরাতো। আমাদের আর্মি তো ছিলই, আমাদের ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ছিল, আমাদের আর্মি ব্যাটালিয়ন ছিল, আমাদের ব্রিগেড কমান্ডার ছিল ওখানে, স্টেশন কমান্ডার ছিল ওখানে, আমাকে ওভারসি করতে হতো। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার খোঁজ নিচ্ছে সারাক্ষণ, আর্মি চিফ সারাক্ষণ খোঁজ নিচ্ছে। আর ইনশাল্লাহ আমরা সিভিল মিলিটারি একসঙ্গে কাজ করেছিলাম বলে ওটা 8 দিনের মধ্যে পুরো জায়গাটাকে পরিষ্কার করেছে। মানুষ তো মরে গেছে বাই দ্যাট টাইম, কিছু করার ছিল না, যেটা মারা যাবে সেটা কিছু করার নাই। তাদের হসপিটালে নেওয়া হলো, তাদের জায়গা মতো নেক্সট অফ কিনের কাছে পাঠিয়ে দেওয়া হলো ডেড বডি গুলা, তাদেরকে আমাদেরকে প্রিজার্ভ করতে হলো, সিএমএইচ এর ব্যবহার করলো, এরা মেডিকেল কলেজ ব্যবহার করা হলো, ওখানে আরো ছোটখাটো ক্লিনিক ছিল তাদের আমরা ব্যবহার নিয়েছিলাম, ওয়ার্কশপের ব্যবহার নিয়েছিলাম। ওই এসপিকে সাহেবকে বললেন যে আপনি আপনার ওয়ার্কশপ গুলোকে এখানে এনে দেন, ওয়ার্কশপের কতগুলো ফায়ার ব্রিগেড, তারা সাংঘাতিক কাজ করেছিল ওখানে। এই সুসম্পর্ক না থাকলে, এই সংযোগটা না থাকলে, এই কোঅর্ডিনেশন না থাকলে খুব কঠিন হয়। তো কোঅর্ডিনেশনের জন্য একটা নিয়ম থাকবে, নিয়ম তো অবশ্যই আছে, গভর্নমেন্ট যেভাবে বলে সেভাবে করা হবে। কাজে এটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ জাতীয় ডেভেলপমেন্ট, জাতির কি বলবেন আপনি, নিরাপত্তা এবং উন্নতি এভাবে করা যেতে পারে।
এই তো আমি বলতে পারি, এতটুকু বলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জনাব আমিনুল করিম স্যার, আপনার কাছে আমি আরেকটি বিষয়ে একটু জানবো, সেটি হচ্ছে যে আমরা দেখেছি, সেটি হচ্ছে যে দেশে যে কোনো ক্রান্তি লগ্নে, যে কোনো ক্রাইসিস মোমেন্টে জনগণের একটা আস্থা অটোমেটিক্যালি চলে যায় সামরিক বাহিনীর উপরে। এটি একটি বিষয়। আবার একই সাথে এটিও বা অনেকেই বলে থাকে, বিভিন্ন সময় যারা জনগণ বা রাস্তাঘাটে চলাফেরা করি, যখন আর্মি ডিপ্লয়েড থাকে দেশে যে কোনো কারণে যে কোনো পরিস্থিতিতে, তখন দেখা যায় যে আহ, আমি একটি ছোট্ট একটা উদাহরণ দিয়ে প্রশ্নটি করি, যে একটি আর্মি চেকপোস্ট রয়েছে, কোথাও সামরিক বাহিনী কোনো একটি চেকপোস্ট রয়েছে, সেইটির সামনে দিয়ে যখন কোনো মানুষ অতিক্রম করে, তখন তার ভিতরে ভয় থাকে না। কারণ সে জানে তার কাছে যদি সৎ থাকে সেই মানুষটি বা সেই জনগণ, তাহলে তাকে কোনো ধরনের হ্যারাস হতে হবে না। এটি একটি বিষয় জনগণের মাঝে থাকে, এটি স্যার আপনি জানেন। আহ, এবং যদি সে অসৎ হয় সেটি অন্য কথা, তাহলে তো তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে, আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেটি ঠিক আছে। কিন্তু এই আস্থায় ভরসার জায়গাটি সামরিক বাহিনীর উপরে জনগণের আছে, এবং এটি নিয়ে অনেক লেখালেখি হয়, অনেক কথা বলা হয়। আপনি স্যার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন সামরিক বাহিনীকে সাধুবাদ জানিয়ে অনেক কথা কিন্তু জনগণের পক্ষ থেকে বলা হয়। যে কোনো চেকপোস্ট হোক, যে কোনো জায়গায় হোক, আইন শৃঙ্খলা বিশেষ করে ক্ষেত্রে এখন যেমন রয়েছে। তো স্যার, এটি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে দেশের, তাদের প্রতি আবার জনগণের দৃষ্টিভঙ্গিটা আরেক রকম। তাদের প্রতি ভীতি ভয়, রাস্তায় চলার সময় বা যাবার সময় যে কোনো ভাবেই হোক, তাদের প্রতি একটা ভীতি ভয় কাজ করে। ভাবে যে আচ্ছা, এখন যদি আমাকে দাঁড় করায়, আমি একজন সাধারণ মানুষ, আমাকে হাজারটা প্রশ্ন মানে জর্জরিত করবে, তারপর সেখান থেকে কি যেন হবে, এরকম একটা আতঙ্ক সবার মাঝে বিগত সময়ে আমরা দেখেছি যে বিরাজ করে থাকে। তো এটি কেন হয়ে থাকে? সামরিক বাহিনীর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি একরকম, আবার অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি থেকে আরেক রকম। এটির ব্যবধান কমিয়ে আনার জন্য আপনারা যারা উচ্চ পদে কাজ করেছেন বিভিন্ন সময়, আহ, সামরিক এবং বেসামরিক পর্যায়ের উচ্চপদস্থ জায়গায় রয়েছেন, সেখান থেকে কি কোনো ওয়ার্কশপ, কোনো ট্রেনিং বা কোনো ধরনের কোঅপারেশন করা বা কোলাবোরেশন করার মতো অপশন কি ছিল এই বিষয়টি থেকে বের না, করে আনা জি, আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে? আমি ধরেন আমি তো সামরিক বাহিনীর লোক ছিলাম, পুলিশ বাহিনী আর একটা বাহিনী, কাজে আমি একটা বাহিনীকে আমি আহ, মানে এক ইন ওয়ান লাইনে আমি বলবো যে খারাপ বাহিনী বলতে পারি, এটা বলা ঠিক না। এবার একটা বাহিনীর না একটা না, ঐতিহ্য তা আছে, তো তাদের অবশ্যই না। একটা ব্র্যান্ড আছে, তাদের একটা দায়িত্ব আছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, মিনিস্টার হোমের আন্ডারে, বাট তারাকে পলিটিক্যালি নিউট্রাল হতে হবে। এটা তো আমাদের পুলিশের দায়িত্ব তো, এটা না। এটা পলিটিক্যাল লিডাররা যেভাবে চালাবে পুলিশ সেভাবে চলবে, সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যদি পলিটিসাইজ করে ফেলেন পুলিশকে, তাহলে তো পুলিশ এরকম করবেই। পুলিশকে যদি করাপশনের সুযোগ করে দিচ্ছে, করবেই। বাট সেটা তো একটা বাহিনী। সেনাবাহিনী তো কাজ করবে বহিঃশত্রুর এগেনস্টে, আর পুলিশ তো কাজ করবে ভিতরের শত্রুদের বিরুদ্ধে। দুটোই ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। সিকিউরিটি না অবশ্যই। থাকলে ডেভেলপমেন্ট হবে না তো। নিরাপত্তা না থাকলে আপনি কোথেকে উন্নয়ন করবেন? হবে না তো। ইনসার্জেন্সিয়াল ট্যাক্সে কি আপনি বড় প্রজেক্ট রান করতে পারবেন? পারবেন না। তো পুলিশের যেটা আমি আমার পক্ষে বলা ঠিক না, এটা করিম সাহেব আরো ভালো বলতে পারবেন। আমার ধারণা হলো পুলিশের ওনাদের আরো ট্রেনিং হওয়া উচিত হিউম্যান রাইটস এর উপরে। ওনাদের আরো ওনারা ট্রেনিং করতে চান না। আমি পুলিশ স্টাফ কলেজে ক্লাস নিতাম, আমাকে ওনারা দাওয়াত দিতেন, মাঝে মধ্যে ক্লাস নিতাম। আমার কাছে কেন যেন ওনারা লম্বা ট্রেনিং করতে চান না। কিন্তু ট্রেনিং এর একটা বড় একটা মূল্য আছে। সিভিল সার্ভিস কিন্তু মোটামুটি ভালো ট্রেনিং হয়, সাভারে বলেন, আরো আরো মানে অ্যাডভান্স ট্রেনিং হয় ওনাদের। ইট ইজ ওকে, ম্যাজিস্ট্রেটে ভালো ট্রেনিং হয়। পুলিশ ট্রেনিং করতে চায় না। ওই সর্দার ট্রেনিং করলে আর ট্রেনিং করতে চায় না, বিকজ তারা ওই থানাতে থাকতে পছন্দ করে, ওই জেলাতে থাকতে পছন্দ করে। এটা ঠিক না। পুলিশ কি হবে? পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশকে আরো মানবিক হতে হবে। পুলিশের হাতে কেন মিলিটারি হাতিয়ার থাকবে? 7.62 এলএমজি ছিল, এসএমজি ছিল, এটা তো মিলিটারি ইকুইপমেন্ট। তাদের ব্যাটন, আমেরিকান পুলিশ তো দেখেন ব্যাটন থাকে, আর সাথে একটা পিস্তল থাকে, দরকার লাগলে হয়তো কিছু হাতিয়ার নিয়ে আসে। বাট দিয়ে লাস্ট ইয়ার দ্য পুলিশ ওয়াজ টোটালি মিলিটারি আর্মড। তাহলে এলএমজি রেখে দিয়েছে থানাতে, ওই এলএমজি ফায়ারও করতে পারবে না, চেয়ারের উপর এলএমজি রেখে দিচ্ছে। এগুলো হচ্ছে, দিস ইজ রেজাল্ট অফ এ ব্যাড পলিটিক্যাল ডিরেকশন। একটা জিনিস চিন্তা করেন, যে কোনো ফোর্স বা যে কোনো বাহিনী বা আমলাতন্ত্র বলেন, যেটাই বলেন, ফায়ার ব্রিগেড বলেন, আপনি ওই ওয়াপদাকে বলেন, যদি পলিটিক্যাল ডিরেকশন ঠিক না হয়, সরি, কাজ করবে না। আর্মিটাকে আপনার পলিটিসাইজ, যেমন গত রেজিমে আর্মিটা একটু ভালো মতো পলিটিসাইজ হয়ে গেছে। ওই আমার বাবা কি করে, তার চাচা কি করে, এগুলো এগুলো দেখা ঠিক নাই।
ইউ সি হিম প্রফেশনালি, হিজ অনেস্টি দেখেন, তার ইন্টিগ্রিটি দেখেন, সে মাঠে কাজ করতে পারে কিনা ওটা দেখেন, তার রিপোর্ট দেখেন, কোর্স রিপোর্ট দেখেন, তার ট্রেনিং রিপোর্ট দেখেন, তার পারফরমেন্স দেখেন ইন দ্য ফিল্ড। যুদ্ধক্ষেত্রে তার পারফরমেন্স কি ছিল, সে কাওয়ার্ড নাকি সে একজন সাহসী যোদ্ধা, এগুলো দেখে আপনাকে বিচার করতে হবে প্রমোশনের জন্য। এটা না করলে, প্রফেশনালিজম না থাকলে একটা আর্মি ভালো কাজ করবে না। এটা কি হান্টিংটন বলছে অবজেক্টিভ কন্ট্রোল অফ দ্য মিলিটারি। পুলিশও তাই। এই যে নতুন এখন পুলিশ কমিশন করার কথা হয়েছে, নতুন যে কমিশন করা হয়েছে, ওই সরফরাজ সাহেব বোধহয় ওটা হেড ছিলেন, উনি বলেছে পুলিশ কমিশন হবে। পুলিশও বোধহয় এটা চায়, মানে পুলিশ কমিশন পুলিশকে কন্ট্রোল করবে। হোম মিনিস্ট্রির আন্ডারে তারা বোধহয় থাকতে চায় না, বাট হোম মিনিস্ট্রি ওদের ছাড়তেও চায় না। মানে এখানে আমাদের একটু কাম টু এ কনক্লুশন অর সাম কম্প্রোমাইজ। পলিটিক্যাল লিডাররা যেভাবে চালবে পুলিশ সেভাবে চলবে। এই পুলিশকে আপনি সুন্দর করে ফেলতে পারবেন, ম্যাটার অফ 1 ইয়ার অর 2 ইয়ার্স ম্যাক্সিমাম। সুন্দর করতে পারবেন, এই পুলিশ মেরাকেল করতে পারবে, এই পুলিশ কাজ করতে পারবে, কাজ করতে দেন তাকে। হ্যাঁ, করাপশনটা আমি বলতে পারবো, পুলিশ দরকার, পুলিশকে আরো ফ্যাসিলিটি দিতে হবে, ওয়াই নট। আমি যেমন আমরা রেশন পাই, পুলিশে যেমন ফ্যাসিলিটি বেড়ে গেছে তো। আমি শিওর করেন সাহেব একটা বড় একটা হসপিটাল উন্নত হয়েছে, মেডিকেল ফ্যাসিলিটি, তাদের রেশন পাওয়া ভালো পাচ্ছে। ভাই ফোর্সে কাজ করতে গেলে আপনি যে ফ্যামিলি ছেড়ে অনেকদিন থাকেন, বাইরে থাকেন, ফ্যামিলির সাথে আপনি 6 মাসের যোগাযোগ নাই, তো আপনার ফ্যামিলি যদি সিকিউর না থাকে, তাহলে ওই লোকটাকে মাঠে ময়দানে কাজ করে দিবে, বুলেট কি বুকে নিবে, নিবে না। ওই জন্য আর্মিতে আমাদের এগুলো করতে হয়। পুলিশে তখন ইয়ে বাড়িঘর, আমাদের ডিওজির মধ্যে তাদের সিস্টেম ডেভেলপ করা হয়েছে। তো এগেন আই কাম ব্যাক টু দ্য পলিটিক্যাল মাস্টার্স। পলিটিক্যাল মাস্টার্স ম্যাটার এভরিথিং। মাথা ঠিক না থাকলে দেহ ঠিক থাকবে না, এটা ইংরেজিতে কথা আছে, ইফ দ্য হেড স্টার্টস রটিং দ্য বডি উইল অলসো রট। মাছের মাথা যদি ইয়ে করতে হয় তো বডি নষ্ট হয়ে যাবে। তো পুলিশকে আমি মনে করবো আরো ফ্রিডম দেন, প্রফেশনাল করেন, মানবিক করেন, হিউম্যান রাইটসের উপর তাদের ট্রেনিং দেন, মানুষকে কিভাবে সেবা দিতে হবে ট্রেনিং দেন, মোটিভেট কিভাবে করতে হবে ট্রেনিং দেন, ভালো সুন্দর করে তাকে বুঝিয়ে দিতে হবে এই ট্রেনিং দেন, বুঝান, মোটিভেশন করুন। পুলিশের ট্রেনিং আরো করা দরকার। সিভিল সার্ভিস ট্রেনিং আই এম ওকে, আই এম হ্যাপি, ওকে। পুলিশের কোনো ভালো ট্রেনিং হয় না, বিকজ দে আর মোর ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন দ্য থানা, ওয়ার্ক ইন দি ডিস্ট্রিক্ট, ওয়ার্ক ইন দি ডিভিশন। বিরাট তো রাজত্ব তো এটা একটা। আর করাপশনের কথা তো বাদিয়ে দিলাম। অ্যান্ড খুবই দুঃখজনক ভাবে যদি করাপশন আমাদের সিভিল আমলাতন্ত্রে ঢুকে যা থাকে, কিছুটা ঢুকেছে, বাট একটা সময় ছিল তো অনেক ভালো ভালো অফিসার আমরা দেখেছি, করিম সাহেবের মতো অফিসার। এইসব অফিসে তো আমরা এখন পাবো না, সরি। আমি জানি না এখন কি অবস্থা। আমি করিম সাহেবের সাথে খুব ইন্টিমেটলি কাজ করেছি, পরিষ্কার কাজ করতেন উনি, হোম সেক্রেটারি থাকতো, পরিষ্কার কাজ করতেন। তারপর তো আমি আর্মি থেকে চলে আসলাম, আমি এনডিসি থেকে চলে গেলাম আর্মি থেকে, বাট আমি যত উনাকে চিনি, পরিষ্কার কাজ করতেন উনি, নির্ঝঞ্ঝাট কাজ করতেন, কাজ করে শেষ করে দিতেন। আর ওনাকে কোনো দায়িত্ব আমি কোন বলতাম কোনো কিছু, উনি খুব সুন্দরভাবে শুনতেন, ওটা সলভ করার চেষ্টা করতেন। এটাই তো সিভিল মিলিটারি রিলেশনস। পুলিশকে আপনি প্রফেশনাল করেন, পুলিশের কন্ট্রোল দ্য পলিটিক্যাল মাস্টার্স। ইন্ডিয়ান পুলিশ কিন্তু এটা করে না, ইন্ডিয়ান ব্যুরোক্রেসি, ইন্ডিয়ান ডিসি কিন্তু পুরো কেয়ারলেস। ওই কংগ্রেস না বিজেপি দেখে না, ভোট কিন্তু তারা ঠিক ইউনিটলি করে। ওই একই ডিসি ওখানে ইন্ডিয়াতে কাজ করতে পারে, আমাদের এখানে কাজ করতে পারে না কেন? আমাদের ডিসির উপর কনফিডেন্স নেই যে ভোট না ঠিক মতো করতে পারবে না। মানে ইন্ডিয়ান ডিসিরা কোনো কম্প্রোমাইজ করবে না, সরি, ভোটে একটু এদিক ওদিক হবে না। ওই পুলিশের এসপি একটু এদিক ওদিক করবে না, একই সিস্টেম কিন্তু আমরা ব্রিটিশ সিস্টেম ইনহেরিট করেছি, কিছুটা চেঞ্জ হয়েছে হয়তো বা, বাট একই সিস্টেম। আমরা ডিসিদের উপর ভরসা পাচ্ছি না, বিকজ আমরা এটাকে পলিটিসাইজ করে ফেলেছি। দুঃখ ওখানে। এটা প্রফেসর সাথে চেষ্টা করতেছেন কমিশন করে এগুলোকে ঠিকঠাক করার, দেখা যাক কতদূর যায়। বাট এখানে পলিটিক্যাল পার্টিতে হেল্প করতে হবে, ওনাদের সহযোগিতা লাগবে। আমরা চলে মিলেমিশে কাজ করি, দেশটা তো আমরা সবাই স্বাধীন করেছি। এই যে আবার বিপ্লব হলো, এই যে অগাস্ট বিপ্লব হলো, আমরা তো নতুন একটা একটা পথ উন্মোচন করেছি, এটাকে ধরে রাখতে হবে, ছেড়ে দিলে তো হবে না। করাপশন ঢুকে গেলে হবে না, কিচ্ছু হবে না, সরি। করাপশনের লিমিট থাকতে হবে, লিমিট ছিল না তো। এই ব্যাংকের কোনো লিমিট ছিল না করাপশনের, ওখানে তো আমরা পুলিশ গট ইনভলভ, আর্মি গট ইনভলভ, ব্যুরোক্রেসি গট ইনভলভ, কর্পোরেট ওয়ার্ল্ড গট ইনভলভ, বিজনেস ওয়ার্ল্ড গট ইনভলভ। কি করবেন আপনি? এইটাই তো আমি বলবো, পুলিশকে প্রফেশনাল করেন, ইন্ডিপেন্ডেন্স দেন, ওদের কন্ট্রোলটা নিয়ে আসেন কমিশনের আন্ডারে। এটা একটু টেকনিক্যাল সাবজেক্ট করেন, সেটা ভালো করে বলতে পারবেন। এটা হোম মিনিস্ট্রির আন্ডারে থাকবে না, কমিশনের আন্ডারে কিভাবে করবো আমি অতটা ভালো বুঝি না, বাট এটা করতে পারলে বোধ ভালো হতো। আর একটা সোজা কথা হলো, তারা ট্রেনিং করতে চায় না, এই বিমুখতা থেকে তাকে দূরে আনতে হবে। একটা এসপি কে আমি ট্রেনিং 3 দিনও পাওয়া যায় না ঢাকাতে। আমি যখন স্টাফ কলেজে ক্লাস নিতে যাই, এসপি আসেন না কেন, বলেছে 3 দিনের বেশি থাকবেন না, 10 দিনের ট্রেনিং করতে চায় না। এগুলো দরকার আছে, দুনিয়া চেঞ্জ হচ্ছে তো। মডার্ন পুলিশিং আমেরিকাতে কি হচ্ছে, ইউরোপে কি হচ্ছে, ওগুলো বুঝতে হবে তো আপনাকে। এটাকে আরো মানবিক করতে হবে, বুঝতে হবে তো আপনাকে। সার্ভেলেন্স ইকুইপমেন্ট কিভাবে করবেন, ইন্টেলিজেন্স কিভাবে কালেকশন করবেন, এগুলো বুঝতে হবে তো আপনাকে।
এইটুকু তো বলতে পারি, আর কি বলতে পারি আমি? আমার মিলিটারি নলেজ থেকে যতটুকু বুঝি আরকি। আমি এনডিসি তে সবাইকে একসঙ্গে দেখেছি। আমি ২ বার কমান্ডার ছিলাম ওখানে, ওখানে আমি ডাইরেক্ট স্টাফ ছিলাম। ভালো একটা ইনস্টিটিউশন আমরা করতেছিলাম। এরকম সিভিল সাইডেও এটা করবে। ওখানে মিলিটারি অফিসারদের সাভারে তো আগে আমাদের মিলিটারি অফিসাররা ট্রেনিং করতে যেত। এখন জানি না ওই সিস্টেমটা এখন আছে কিনা জানি না। পুলিশ স্টাফ হলে দরকার আমরা যাবো। তারা আগে তো আমাদের পুলিশ এবার কিন্তু আর্মি স্টাফ হলে পুলিশ অফিসার ছিল। এইভাবে ডেভেলপ করতে হবে। আই থিংক দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আহ, জনাব আব্দুল করিম, আমি আসছি আপনার কাছে, সেটি হচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থায় আপনি বলছিলেন যে দলীয় কিছু বিষয় থেকেই যায়। দলীয় সরকার যখন ক্ষমতায় থাকে বা নির্বাচিত হয়ে আসে, তখন স্বাভাবিকভাবেই আমরা দেখেছি, বিগত সময়েও দেখেছি, সবসময় দেখে এসেছি যে দলীয় সরকারের অধীনে একটি প্রশাসনকে ঢেলে সাজানো হয়। তাদের পছন্দ মতো আবার কিছু নিয়োগ দেওয়া হয়, অথবা পদোন্নতি দেওয়া হয়, বা কাউকে পদবঞ্চিত করা হয়, বা কাউকে ওএসডি করা হয়। বিভিন্ন সময় নানা বিষয় আমরা দেখে এসেছি এত বছর ধরে, সব সময়। তো স্যার, আসলে প্রশাসনকে দলীয়করণের বাইরে রেখে কাজ করা কি কোনোভাবেই সম্ভব কোন সরকারের পক্ষে? যদি সরকার মনে করে যে আমি প্রশাসনকে দলীয়করণ করব না, এবং আমি সুস্থভাবে সুন্দরভাবে দেশকে পরিচালনা করব, কিন্তু প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন একদম উচ্চ থেকে নিম্ন পর্যায়ে, তাদের কাছ থেকে আমরা আন্তরিক সহযোগিতা চাই, কিন্তু তাদেরকে দলীয়করণ করা হবে না, তাদেরকে পদবঞ্চিত বা পদোন্নতি বা ওএসডি কোনো দলীয় বিবেচনা করা হবে না, এমনটি যদি কোনো সরকার চিন্তাও করে থাকে, যদি আমরা ধরে নিই, সেই ক্ষেত্রে কি প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা আসবে সরকারের জন্য? ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে যে সিস্টেম, সেখানে দলীয় সরকারের অধীনেই আমরা কাজ করবেন, এটাই নীতি, এটাই নিয়ম। আমেরিকায় অবশ্য তাদের একটি সিস্টেম হলো যে যখন পার্টি চেঞ্জ হয়, সরকার চেঞ্জ হয়, অন্য পার্টি আসলে তারা মেজর একটা পরিবর্তন করে। সচিব পর্যায়ে, সিনিয়র আমলা পর্যায়ে, অ্যাম্বাসেডর পর্যায়ে বড় ধরনের পরিবর্তন করেন। কিন্তু আমরা ব্রিটিশ সিস্টেমের অধিকারী, এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে, সিভিল মিলিটারি রিলেশন সম্পর্কে জেনারেল আমিনুল করিম বলেছেন। উনি অনেক দক্ষ একজন মিলিটারি অফিসার, সিভিল সার্ভিসে ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা। উনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে। তিনি যেটা বলেছেন, সিভিল মিলিটারি রিলেশন, আসলে প্রত্যেক সার্ভিসে কিছু সমস্যা থাকে। আমি যখন স্বরাষ্ট্র সচিব ছিলাম, আমি না দেখলে বিশ্বাস করতাম না যে পুলিশের এতগুলো সমস্যা আছে। আমি এক পর্যায়ে সারপ্রাইজ ভিজিটে গিয়ে একটি পুলিশ লাইনে গিয়ে দেখি রাত্রের বেলা, প্রায় রাত ১২টা ১টা, অর্ধেক পুলিশ বসে আছে, ঘুমায় নাই। কেন ঘুমায় নাই জানতে পারলাম জায়গা নাই। যে তাদের ঘুমানোর জায়গা নাই পুলিশ লাইনে, অর্ধেক ঘুমাচ্ছে, ওরা উঠলে বাকি অর্ধেক ঘুমাবে। তো আমরা সীমিত সম্পদের মাধ্যমে কিছু তাদের অ্যাকোমোডেশনের পুলিশ লাইনের ব্যবস্থা করলাম। ট্রেনিং ম্যাটেরিয়াল অপর্যাপ্ত ছিল, জেনারেল আমিনুল করিমও জানেন। ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে যতদূর সম্ভব, এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কায়, অন্যান্য দেশেও প্রায় ব্রিটিশ সিস্টেমের মতোই। ব্রিটিশরা অবশ্য এখন অনেক দূর এগিয়ে গেছে, এবং সেখানে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। সেখানে কাউন্টি পুলিশ এবং কাউন্টি লোকাল গভর্নমেন্টকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা, এটা দীর্ঘদিনের অনেক পুরানো আইনের আওতায় দেওয়া হয়েছে। আমাদের পেনাল কোর্টে, আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোর্টে যে সমস্ত ক্ষমতা, আমরা দেখেছি কোনো একটা আইনের আওতায় যদি আমরা মেজর কোনো পরিবর্তন আনতে চাই, দেশের অনেকগুলো আইনে এটা এফেক্টেড হয়। সেক্ষেত্রে অনেকে দেখা যায় আচ্ছা থাক যা আছে তাই। পুলিশের আইনটা 1861 সালের আইন। 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য অস্ত যায়, এবং 1857 সালে 100 বছর পরে সিপাহী বিপ্লব হয়। সেখানে হিন্দু মুসলিম সবাই ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে। তখন সিপাহী বিপ্লবের 4 বছর পর 1861 সালে পুলিশ অ্যাক্ট
করা হয়, যেটার অধীনে পুলিশ পরিচালনা হয় এবং 1940 সালে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল করা হয়। ব্রিটিশরা এমন ভাবে আইন করে যে বন্দুক দেওয়া হয় পুলিশের হাতে, কিন্তু এটা বন্দুক পরিচালনার ক্ষমতা, গুলি চালানোর ক্ষমতা দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের হাতে। ম্যাজিস্ট্রেটের হুকুম ছাড়া গুলি করা যাবে না এক্সেপশনাল কেজে। তো সেখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার করা হয়। 1861 সালের যে আইনটি, এটা সংশোধন করার জন্য পুলিশের পক্ষ থেকে দীর্ঘদিনের দাবি, আগেও সেই দাবি ছিল। যাই হোক, এখন পুলিশ সংস্কার কমিশন এই ধরনের তাদের প্রতিবেদন দিয়েছেন। আমরা আশা করব এগুলা গ্রহণযোগ্য প্রতিবেদন এবং পুলিশের আধুনিকীকরণ, ক্ষমতার অবশ্য একটা ব্যালেন্স করা বিটুইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এন্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আওতায় এক সময় পুলিশ অফিসারের এসিআর লেখার সে ক্ষমতা ছিল, যেটা নাই। এখানে ব্যালেন্সটা অত্যন্ত প্রয়োজন। অনুরূপভাবে মিলিটারিদের সাথে, মিলিটারি আমাদের দেশের গৌরবের প্রতিষ্ঠান, আমাদের শেষ ভরসার স্থল। যখন কোনো যুদ্ধ লাগে অথবা ইন্টারনাল ক্রাইসিস হয় এবং প্রাকৃতিক বিপর্যয় হয়, তখন শান্তিতে এবং সমরে সশস্ত্র বাহিনী আমাদের সাহায্যে এগিয়ে আসে এবং এখানে আইনেরও প্রভিশন আছে। ইন এইড টু সিভিল পাওয়ার, সশস্ত্র বাহিনীকে সিভিল পাওয়ারে কিভাবে ইউটিলাইজ করা যাবে এটার আইনের প্রভিশন আছে। সেই অনুযায়ী তারা এগিয়ে আসেন, বর্তমানে তারা আছেন। এক্ষেত্রে সিভিল মিলিটারি এবং সিভিল পুলিশ যে ব্যালেন্স, এটা ব্যালেন্সের মাধ্যমে দেশের একটি স্থিতিশীল অবস্থা, আইন শৃঙ্খলার উন্নতি সম্ভবপর এবং এখানে সংশ্লিষ্ট সকল বাহিনীর যদি সহযোগিতা থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব পুলিশেরই একটি অংশ। তো এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কোস্টগার্ড নৌ সীমান্ত পাহারা দিয়ে থেকে, নেভি আমাদের সীমান্ত, নৌ সীমান্ত রক্ষা করে, সমুদ্র সীমা রক্ষা করে থাকে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে ভালো এক্সাম্পল আছে, সিভিল মিলিটারি রিলেশনের উজ্জ্বল দৃষ্টান্ত আসে। বিশেষ করে বাংলাদেশ অত্যন্ত গৌরবের অধিকারী এই কারণে যে বিশ্বের শান্তিরক্ষী বাহিনীতে পৃথিবীর যেখানেই গন্ডগোল আছে, অসুবিধা আছে, যুদ্ধ অবস্থা আছে, সিভিল ওয়ার আছে, সেখানে শান্তি বজায় রাখার জন্য বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনীকে নেওয়া হয় এবং তারা অত্যন্ত দক্ষতার সাথে, আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেন। আমি একটি মিটিং এ ছিলাম যেখানে জাতিসংঘের মহাসচিব পান কি মুন রিকোয়েস্ট করতেছিলেন যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষ, তাদের মধ্যে কোনো বদভ্যাস নাই। তারা সন্ধ্যা সূর্যাস্তের পরে একটা প্রেয়ার করে, যেটা আমরা মাগরিব প্রেয়ার, তারপরে খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পর তাড়াতাড়ি ঘুমাইতে যায়। ওদিকে সূর্য উঠার আগে কি একটা প্রেয়ার করে এবং তাদের কোনো মদ খায় না, তারা জুয়া খেলে না ইত্যাদি। এবং বাংলাদেশ সরকারকে রিকোয়েস্ট করতেছিলেন যে একটি অল উইমেন একটা শান্তিরক্ষী বাহিনী যাতে বাংলাদেশ থেকে দেওয়া হয় জাতিসংঘকে, এবং সেখানে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ সবাই মিলে শুধু মহিলাদের নিয়ে একটি শান্তিরক্ষী বাহিনী যাতে জাতীয় সংঘের আওতায় চেষ্টা করা হয়। এটা করা হয়েছিল। তো বিশ্বের যেখানে অশান্তি আছে, যুদ্ধ অবস্থা, সেখানে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী দায়িত্ব পালন করে নিষ্ঠার সাথে, এবং কোন কোন সময় বাংলাদেশ নাম্বার 1, কোন কোন সময় নাম্বার 2 ইন টার্মস অফ নাম্বার অফ পিস কিপার। এটা বাংলাদেশের সম্মানের বিষয়, কারণ
উন্নত দেশের যেখানে এই ধরনের পিসকিপিং ফোর্স দেওয়া হয় না, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয় এবং তারা সুনামের সাথে। সিয়েরা লিওনে বাংলাদেশের যে আর্মি, তারা বাংলাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চালু করেছে। ওখানে ফেডুস স্যাংকু ছিলেন বিরোধী বাহিনী। আমার জানা মতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা, তাদের খাবার যেগুলো উদ্বৃত্ত থাকতো, তারা বিদ্রোহীদেরকে আনঅফিসিয়ালি খাবারগুলা দিয়ে দিত। এতে করে বিদ্রোহী বাহিনীর নেতা, আমি শুনেছি, আদেশ দিয়েছিলেন যে তোমরা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যদি বাংলাদেশি দেখো, ডোন্ট শুট এট দেম, দে আর আওয়ার ফ্রেন্ডস। এইভাবে মানুষের মন জয় করা, এটা বাংলাদেশের সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর লোকেরা, পুলিশের লোকেরা মন জয় করেছে। এটা বাংলাদেশের জন্য সম্মানের বিষয়, কারণ বাংলাদেশ থেকে বহু উন্নত দেশ, কারিগরি দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, তারা কিন্তু এত সৈন্য দিতে পারে না, ডেপ্লয় করতে পারে না বা ডেপ্লয় করতে চায় না। আমাদের লোকেরা রিস্ক নেয় এবং অত্যন্ত সুনামের সাথে পিস কিপিং এ অংশগ্রহণ করেছে। জাতিসংঘের পিস কিপিং মিশনে বাংলাদেশের পুলিশের অফিসার আছে, আমরা পোস্টিং দিয়েছি, যারা সুনামের সাথে কাজ করেছে। সুতরাং আমাদের যে যেটা করাপশনের কথা বলা হয়, করাপশনের ব্যাপারে যদি জিরো টলারেন্স নীতি ফলো করা হয়, তাহলে করাপশন কমে যায়। করাপশন থাকতে পারে, পৃথিবীর অনেক দেশে করাপশন আছে, এবং আমি এনবিআর এর চেয়ারম্যান থাকা অবস্থায় বলছি যে হয়তো করাপশন শূন্য করতে পারবে না, কিন্তু করাপশন কমানো যাবে, কমানো সম্ভব। এবং কারো বিরুদ্ধে করাপশন প্রমাণ হলে তাকে যদি আইনের আওতায়, দেশের প্রচলিত আইনের আওতায় আনা হয়, তাহলে কিন্তু করাপশন মাত্রাতেই দেখতে পারে না। অনেক উন্নত দেশেও করাপশন হয়, কিন্তু সেটা সীমিত, এত বেপরোয়া করাপশন হয় না। যেন আপনি নোট করেন যেটা বলছিলেন, যে বেপরোয়া করাপশন একটা দেশের উন্নয়নের পথে অন্তরায়, এবং এই অন্তরায় দূর করতে হলে দেশের প্রচলিত আইনের ব্যবহার করতে হবে, এবং রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, যেটা ভালো কাজের জন্য রিওয়ার্ড দিতে হবে সরকারি কর্মচারীদেরকে, আমাদেরকে, এবং খারাপ কাজের জন্য পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি চাকরিতে যে বছরে একটি ইনক্রিমেন্ট দেওয়া হয়, যে ভালো কাজ করে সে 2টা ইনক্রিমেন্ট পায় না, আর যে খারাপ কাজ করে তার ইনক্রিমেন্ট সাধারণত বন্ধ হয় না। এগুলো অবশ্য আর্মিতে ডিসিপ্লিনারি গ্রাউন্ডে অনেক অ্যাকশন নেওয়া হয়, পুলিশের ক্ষেত্রে নেওয়া হয়। তো রিওয়ার্ড এন্ড পানিশমেন্টের ব্যবস্থা যদি না থাকে, এটা এনজিও সেক্টরে, কর্পোরেট সেক্টরে রিওয়ার্ড পানিশমেন্ট গুরুত্বপূর্ণ। তো এখানে রিওয়ার্ড পানিশমেন্ট যদি থাকে, তাহলে দক্ষতার বিচার করা হয়, সততার বিচার করা হয়। আস্তে আস্তে আমাদের লোকাল গভর্নমেন্টকে অতিরিক্ত ক্ষমতা আস্তে আস্তে দিতে হবে, যেটা উন্নত দেশে লোকাল গভর্নমেন্টকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে, এসপি কে যে সব ক্ষমতা দেওয়া হয়েছে, এগুলা এখনো যথাযথ বিবেচনা করা হচ্ছে, কিন্তু এটার অপপ্রয়োগ রোধ করা অত্যন্ত প্রয়োজন, এবং অপপ্রয়োগ রোধ করা গেলে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে, প্রশাসনে যে স্থবিরতা আছে বলা হচ্ছে সেটাও কমে যাবে। ধন্যবাদ। আহ, জনাব আব্দুল করিম, আমি খুব ছোট্ট করে একটি বিষয় আপনার কাছে একদম শেষের দিকে চলে এসেছি, জানতে চাইবো। সেটি হচ্ছে যে আহ, সরকারি দপ্তর বা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানে, কোনো সংস্থায়, সেবাদানকারী প্রতিষ্ঠান যেগুলো আছে, সেখানে যখন সাধারণ জনগণ কোনো সেবা নিতে যায়, তখন একটি বিষয়ে প্রায় অনেকেই বলে থাকে, স্যার এটা আপনি জানেন, এটি নিয়ে অনেক আলোচনা হয়ে থাকে, সমালোচনা হয়ে থাকে, যে কেমন যেন সেবা গ্রহীতা যিনি থাকেন, যে জনগণ বা যে সাধারণ মানুষ, এবং সেবা সেবা প্রদানকারী যিনি থাকেন টেবিলের ওপাশে, প্রভু এবং গোলাম এমন একটি বিষয় নিয়ে অনেকেই অনেক সময় বলে থাকেন, যে প্রভু এবং গোলামের মতো একটি সম্পর্ক, একটি অ্যাটিটিউড টেবিলের ওপারে যিনি থাকেন, এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখবেন? এই বিষয়, এটি থেকে বেরিয়ে আসার পথ হিসেবে আপনি কোন বিষয়টিকে বাতলে দিবেন, যে বা এটি কি হয়ে থাকে কিনা? এবং আপনার স্যার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনাও শুনবো স্যার, আপনি সেটিও পাশে দিয়ে বলবেন। জি স্যার।
ধন্যবাদ। এই ধরনের ঘটনা অসম্ভব নয়, সম্ভব। টেবিলের এপারে যারা থাকেন তারা যদিও পাবলিক সার্ভেন্ট, কিন্তু মনে করেন যে আমি দিচ্ছি, আমি আমি দাতা, ওপারে যিনি আছেন তিনি গ্রহীতা। আসলে এটা হলো বিপরীত। ট্যাক্স পেয়ারের টাকায় যেহেতু সরকারি কর্মচারীদের বেতন চলে, তারা পাবলিক সার্ভেন্ট, দে আর নট পাবলিক মাস্টার্স, কিন্তু বাস্তবতা হইলো অনেক ক্ষেত্রে এটা হয়, বাট দেয়ার আর ডেডিকেটেড পাবলিক সার্ভেন্টস অনেক আছেন যারা, এবং এই মনোভাব পরিবর্তন করা সম্ভব। এক সময় কিছুটা পরিবর্তন করা হয়েছিল, যেমন থানায় একসময় আমরা সার্ভিস ডেলিভারি অফিসার নিয়োগ করেছিলাম। একটা লোক যাবে, তার কি প্রয়োজন সার্ভিস ডেলিভারি অফিসারকে বলবে, ওই অফিসার নিজে গিয়া ওই জিডির ফর্ম এনে দেওয়া, জিডির ড্রাফট করে দেওয়া, কার কাছে যেতে হবে তার কাছে নিয়ে যাওয়া, এফআইআর কিভাবে লেখার ব্যাপারে সাহায্য করা ইত্যাদি সার্ভিস ডেলিভারি অফিসার আমরা করেছিলাম। যেমন থানায় আহ, আপনার ভিকটিম সাপোর্ট সেন্টার, মহিলা যারা ভিকটিম, এবিউসের শিকার হয়, রেপের শিকার হয়, তাদেরকে সহায়তা করার জন্য মহিলা অফিসারদের মাধ্যমে, মহিলা পুলিশ অফিসারের মাধ্যমে তাদের সহায়তা করার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার প্রথম আমরা 2007-8-এ তেজগাঁও থানায় শুরু করেছিলাম, পরে অন্যান্য থানায় করা হয়। হসপিটালে মহিলা ভিকটিমদের সাপোর্ট করার জন্য, তাদের সেবা দেওয়ার জন্য, তাদের ট্রিটমেন্টের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার মহিলা ডাক্তার দিয়ে এটা চালু করা হয়েছে। থানায় মাসে একটি সভা করা হইতো, ওসি এবং থানার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ওসিকে জবাবদিহি করতে হতো এক মাসে কি হয়েছে, কয়টা মামলা, কেন হয়েছে, কেন হয় নাই। যারা সেবা গ্রহীতা থানা এলাকার লোকজন, তাদের অভিযোগ সরাসরি বলতো, ওসিকে অভিযোগের জবাব দিতে হতো। এইভাবে সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ করা সম্ভবপর এবং করা হয়েছিল, এটা সম্ভবপর। তবে দাতা গ্রহীতার সম্পর্কটা এটা ঠিক নয়। সার্ভিস যারা সেবা যারা দিচ্ছি আমরা, সেবা গ্রহীতাদের অগ্রাধিকার, সেবা দিচ্ছি আমরা আমাদের যথাযথ যোগ্যতার সাথে, আন্তরিকতার সাথে সেবা দিতে হবে। তো আপনি যেটা বললেন অভিজ্ঞতার কথা, অভিজ্ঞতা প্রত্যেক সরকারি কর্মচারীরও আছে এবং আমারও আছে, জেনারেল আমিনুল করিমেরও আছে। সেটা দৃঢ় চিত্তে একাত্মতার সহিত যদি কাজ করা যায়, তাহলে অনেক অড পরিস্থিতিতেও কাজ করা যায় এবং নিজেকে নিজের কে উপস্থাপন করা যায়। আপনি যদি একজন সরকারি কর্মচারী যদি অবৈধ আদেশ না শুনেন, অবৈধ আদেশ শুনতে বাধ্য না, বৈধ আদেশ শুনতে বাধ্য, অবৈধ আদেশ শুনতে বাধ্য না। অবৈধ আদেশ আমিও দুই একবার অবৈধ আদেশ শুনিনি। জেনারেল করিমও নিশ্চয়ই এই ধরনের অভিজ্ঞতা আছে, সব কর্মচারীর এই ধরনের অভিজ্ঞতা আছে। আমি যখন অবৈধ আদেশ শুনবো না মনস্থ করেছি, তখন আমি 2-3টা বিষয় চিন্তা করেছি যে কি হইতে পারে। এক হইলো পোস্টিং অর্ডার, যেখানে আছে সেখান থেকে পোস্টিং হতে পারে, হুইচ ইজ নো পানিশমেন্ট। আরেকটা জায়গায় কি জায়গায় যাব, তারপর হইতে পারে ওএসডি, ওএসডি করে দিতে পারে। ওএসডি নো পানিশমেন্ট, কারণ ওএসডি হইলো বেতন পাবো, বাসা থাকবে, গাড়ি থাকবে, চাকরি নাই, কোনো ট্যাক্স নাই, তো বিনা কাজে বেতন পাওয়া যাবে। তৃতীয়ত হতে পারে যে রিটায়ারমেন্ট করাই দেবে। তো রিটায়ারমেন্টও যদি করাই দেয়, রিটায়ারমেন্ট তো যেতে হবে, হয়তো নর্মাল রিটায়ারমেন্ট অথবা বাধ্যতামূলক অবসর, সেটার জন্য যদি মেন্টালি প্রস্তুত থাকে, তাহলে কিন্তু অবৈধ আদেশ অমান্য করা যায়। সেটা আমরা করেছি, আমাদের অনেক সহকর্মী করেছে। এই ধরনের এক্সাম্পল অনেক আছে। এটা পারা যায়। আইনের প্রতি শ্রদ্ধা থাকলে বৈধ আদেশ মানা যায়, অবৈধ আদেশ অগ্রাহ্য করা যায়। এটা অসম্ভব না, সম্ভব। ধন্যবাদ স্যার। জনাব আমিনুল করিম, আমি শেষের দিকে আপনার কাছে স্যার আসছি। সেটি হচ্ছে যে আপনি একজন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তো আপনি এই বিষয়গুলো খুব ভালো বুঝবেন। সেটি হচ্ছে যে বাংলাদেশ, ভারত, চীন
এই যে একটি বলয় দক্ষিণ এশিয়ার মধ্যে রয়েছে এবং বাংলাদেশকে বিশেষ মানে খুব সহজেই চীন, ভারত বা অন্য যেগুলো পার্শ্ববর্তী দেশ রয়েছে তাদের সকলের সাথে একটি ব্যালেন্সিং মেথডেই কাজ করতে হয়। পররাষ্ট্র নীতিতে বলি বা সামরিক নীতিতে বলি, কৌশলগত যে কোনো ব্যাপারেই আমাদেরকে একটি মধ্যপন্থা অবলম্বন করে কাজ করতে হয়। তো স্যার, বর্তমানে তো ভারতের অনেক ইস্যুতে বাংলাদেশকে নিয়ে অনেক কথা হয়েছে। আবার চীনের সাথে সাম্প্রতিক একটি সফর হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। ওদিকে আবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে আপনি স্যার দেখেছেন যে সেভেন সিস্টার্স নিয়ে নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছে, ভয়ভীতি ছড়ানো হচ্ছে বা প্রচারণা অপপ্রচার চালানো হচ্ছে। তো আমাদের পক্ষ থেকে তো আমরা সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছি এবং একটি সংযত অবস্থায় রয়েছি। তো স্যার, ভারত চীনকে কেন্দ্র করে, ভারত চীন পাকিস্তান এই বলয়কে কেন্দ্র করে বাংলাদেশের সামরিক আহ, অবস্থানটি কেমন হওয়া উচিত, সামরিক কৌশল, সামরিক অবস্থান কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি এটা যেটা বলেছেন আপনি, গুড পয়েন্ট। এটা বেসিক্যালি ফরেন পলিসির একটা অংশ। ফরেন মিনিস্ট্রিটা ডিসাইড করা উচিত যে আমরা চীন থেকে কি নেবো, ইন্ডিয়া থেকে কি নেবো বা পাকিস্তান থেকে কি নেবো। ওটা গভর্নমেন্ট যে ডিরেক্টিভ দিবে মিলিটারি ওভাবে ফলো করবে। তো হিস্টোরিক্যালি আমরা চায়নার উপরে, মানে ধরেন 70 সাল, 75 76 সাল থেকে চায়নার উপরে আমরা নির্ভরশীল। চায়না থেকে যে আমরা হাতিয়ার পাই, যে যন্ত্রপাতি পাই, সেটা এটা যদি ইউরোপের মার্কেট কিনতে যান 4 গুণ 5 গুণ 6 গুণ দাম হবে। ওই একই ইকুইপমেন্ট জার্মানিতে অনেক দাম, ওদের কোয়ালিটি অবশ্যই ভালো। বাট আমরা তো অত টাকা দিয়ে একটা সাবমেরিন কিনে ফেললাম, 1 বছর ডিফেন্স বাজেট শেষ হয়ে গেল, তো ওটা তো হলো না। তো আমাদের চলতে হবে। এখন যেমন ধরেন চায়নার তত্ত্বাবধানে আমাদের অনেক আর্মামেন্ট ফ্যাক্টরি আমরা মোটামুটি খাড়া করেছি। অনেক কিছু আমরা হাতি, রাইফেল, এলএমজি তৈরি করতে পারি, অ্যামিউনিশন কিছু তৈরি করতে পারি। তো অন্যের উপর পুরোপুরি নির্ভর করে তো আপনার দেশের জাতীয় নিরাপত্তা ইয়ে করা যাবে না, ঠিক করা যাবে না। আর ভারতের এক্সপোর্ট করা কোয়ালিটি, তাদের, আমি ইন্ডিয়াতে 1 বছর ট্রেনিং করেছি, আমি চায়নাতে 6 মাস ট্রেনিং করেছি। একটা কথা হয় কি, মানে ভারত কি আপনাকে $1 বিলিয়ন দিতে পারবে? আমার এখনো মনে আছে ওই 2007 সালে একটা হলো না, বরিশাল একটা বিরাট একটা আইলা, আইলা বোধহয়, না আইলা ছিল। তো আইলা, একদিন না দুদিন পর জি। প্রেসিডেন্টকে নিয়ে আমি গেলাম, হেলিকপ্টারে ভিজিটে গেলাম। প্রেসিডেন্টকে বলেছে এখন যেন না, একটু পরে যা সেটেল হোক তারপর যাবো, আপনি প্রেসিডেন্ট। না, আমি এখন দেখতে যাবো। তো নিয়ে গেলাম। আমরা হেলিকপ্টার ল্যান্ড করতে পারতেছি না, মানে জায়গা পাচ্ছি না। এরকম বিধ্বস্ত জায়গা হয়ে গেছে, মানুষ কম পড়ছিল কিন্তু পুরোপুরি শোয়াই দিয়েছিল। 70 সালের মতো অবস্থা ছিল এটা। এখন কথা হলো, আমাদেরকে তো চলতে হবে। এখন ওই হেলিকপ্টার তো আমরা ইন্ডিয়া থেকে হেলিকপ্টার আমাদের চলবে না, ইন্ডিয়াতে ভালো হেলিকপ্টার পাওয়া যায় না। ওদের ফাইটার এয়ারক্রাফট আমাদের ভালো চলবে না, তাদের রাইফেলের কোয়ালিটি আমাদের চেয়ে ভালো না। নো ওয়ে। এখন চাইনা তো আপনাকে অনেক কিছু দিতে পারবে, ফ্রেন্ডশিপ প্রাইসে তারা দেয়, ভালো নেগোসিয়েট করলে অনেক কম দামে দেয়। আমাদের সাথে স্ট্র্যাটেজিক রিলেশন হয়ে গেছে চায়নার সাথে। এটা 77 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম চায়না ভিজিট করলেন, চায়নার সাথে আমাদের যোগাযোগ স্থাপন হলো। ওই 77 সালে আমি গেছিলাম চায়নাতে ট্রেনিং করতে 6 মাসের জন্য, তখন শুরু হলো। এবং তারা আমাদের কি ম্যাসিভ আকারে সাপোর্ট দিয়েছে। প্রত্যেকটা এই যে নেভির যে ফ্রিগেট, জাহাজ বলেন, পেট্রোল বোট বলেন, সাবমেরিন বলেন, এগুলো তো চায়না থেকে কিনতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, এখন টাকা পয়সা, আমাদের ইকোনমি যদি স্ট্রং হয়, ওয়াই নট আমরা জার্মানি থেকে কিনবো। আমেরিকা থেকে আমাদের কিছু কেনা হচ্ছে তো, নিচ্ছি তো আমরা। আমেরিকান কোস্ট গার্ড কিন্তু আমাদেরকে ভালো কিছু ইকুইপমেন্ট দিয়েছে। ওয়াই নট আমরা ব্রিটেন থেকে কিছু নিয়ে কিনেছি তো, সুইডেন থেকে আমরা কিছু কিনেছি তো। তো এটা ডাইভার্সিফাই করা উচিত, এক দেশের উপর নির্ভরশীল থাকা উচিত না। আই টোটালি এগ্রি। আর ভারত তো আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর সাথে তো আমাদের সংঘাতমুক্ত থাকা উচিত না, ভালোভাবে থাকা উচিত। বাট প্র্যাকটিক্যাল রিয়ালিটিতে হচ্ছে না, কেন জানি হচ্ছে না। বর্ডারে কিলিং হচ্ছে, আমাদের নদীতে পানি দিচ্ছে না, ওনারা আমাদের কানেক্টিভিটি আমাদের ভিতরে দিচ্ছে, ওনারা দিবেন না। আজকে তো নেপাল ভুটানের কানেক্টিভিটি বন্ধ করে দিচ্ছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিচ্ছে ইন্ডিয়া। ভেরি আনফর্চুনেট। তাহলে হলো না তো। আমাদের দুই প্রাইম মিনিস্টার দেখা করলো ব্যাংককে, ভালো মনে হলো, আজকে ট্রাম্পের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিচ্ছে, তাহলে আমরা বন্ধ করে দেবো ট্রানজিট। এখন সেই ক্ষেত্রে আমরা, আমি আমি ব্যক্তিগত মনে করি আমরা কারোর সাথে ডাইরেক্ট কনফ্রন্টেশনে যাব না। আমরা একটা ডিফেন্সিভ ফোর্স, আমাদের কেউ অ্যাটাক না করলে আমরা অ্যাটাক করবো না। আমাদের কেউ অ্যাটাক করতে আসে আমাদের ভিতরে, আমরা তাদের ছাড়বো না।
আমাদের ট্রেনিংটা এরকম হওয়া উচিত, ভিতরে আসো, আমরা তোমাকে ছাড়বো না, আমরা জীবন থাকতে তোমাকে আগাতে দেবো না, এটা আমাদের মোটো হয়। বাট আমরা অন্য টেরিটরিতে যাবো না, এটা আমাদের ডিফেন্স পলিসি, স্ট্রেট ফরওয়ার্ড। এটা আমাদের জাতীয় পলিসি। এটা একটা ডিফেন্স পলিসি, কিন্তু এটা পাবলিক পলিসি, এটা অনেকে বুঝে না। ডিফেন্স পলিসি যে পাবলিক পলিসি, এটা গভর্নমেন্টকে দিতে হবে। ওই ডিফেন্স পলিসি অনুসারে আমরা মিলিটারি ডক্ট্রিন তৈরি করব, ওয়ারফেয়ার প্র্যাকটিস তৈরি করব। এগুলো 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 এই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার না অনেকের কাছে। এটা সিভিল ব্যুরোক্রেটদের বুঝতে হবে, পলিটিশিয়ানদের বুঝতে হবে। কারণ চাইনাকে আমাদের, শোনেন, চাইনা যে টাকা দিবে, পদ্মা ব্রিজের মতো সমানকে টাকা ইন্ডিয়া দিতে পারবে? ওই কর্ণফুলী ব্রিজ তৈরি করার জন্য এত টাকা ইন্ডিয়া দিতে পারবে? ওই ক্ষমতা আছে? হ্যাঁ, ওই আইলা ইয়ের পরে প্রণব বাবু আসলেন ভিজিটে বাংলাদেশে, প্রেসিডেন্টের দেখা হলো, উনি বলে ঠিক আছে আমরা $1 বিলিয়ন দিয়ে দেবো, উনি বলে দিলেন। তখন উনি কি অর্থমন্ত্রী ছিলেন বোধ হয়, ফরেন মিনিস্টার ছিলেন। ভেরি গুড, উই আর ভেরি হ্যাপি। তারপর ওই টাকা কই কিছু বলেন, না না ওটা আমরা পারবো না, আমরা একটা গ্রামকে ইয়ে করে দেবো, ডেভেলপ করে দেবো। আবার সময় চলে গেল, ও কই টাকা কই? বলে ঠিক আছে আমরা, আলটিমেটলি তারা কিছু চকলেট মকলেট বিস্কিট টিস্কিট পাঠিয়ে দিল। তো চাইনার যে শক্তি আছে, চাইনার ট্রিলিয়নস অফ ডলার্স ওদের রিজার্ভে আছে, তো আমরা ওটা নিবো না কেন? আর চাইনার মডার্নাইজেশন ফার্স্ট, আমি চাইনার মডার্নাইজেশন উপর পিএইচডি করেছিলাম, ফার্স্ট ডেভেলপ করে যাচ্ছে তারা। মানে আমেরিকার ট্রাম্প সাহেব যদি ওই দেশে ওই হেমিস্ফিয়ারে চলে যায়, তো চাইনাই তো এখন লিডার। এখন বলতে পারেন আমাদেরকে তো বাঁচতে হবে, এই ব্যালেন্সিংটা করতে হবে, অবশ্যই করতে হবে। আমরা খামাখা ইন্ডিয়ার সাথে ঝগড়া করতে যাবো কেন ভাই? কি দরকার? আমরা ছোট দেশ তো। এখন ওই শিলিগুড়ি করিডোর নিয়ে আমরা ইন্ডিয়া চায়না যাবার করবো, মানে আমরা ওই যুদ্ধে জড়াতে চাই না। আমরা যদি এখান থেকে ট্রানজিট দিয়ে দিচ্ছি ওই ইয়েতে পাকশি থেকে ওই শিলিগুড়ি করিডোর মারা পর্যন্ত, এটা তো ক্ষতি হবে। যুদ্ধের সময় চায়না এসে আমাদের আমাদের রেললাইনের উপর ইয়ে করে বোম বোম মেরে দিবে। এগুলো এগুলো তো আমাদের সাবধানে থাকতে হবে। তো আমি যেটা মনে করি, আমাদের অ্যালাইনমেন্ট থাকতে হবে, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট উইথ চায়না থাকতে পারে, উইথ টার্কি থাকতে পারে, উইথ মালয়েশিয়া থাকতে পারে। মিলিটারি অ্যালাইনমেন্ট ধরেন আমরা সাপোর্ট নেবো তাদের কাছে, ইন্দোনেশিয়া হতে পারে, টার্কি যে গুড গুড প্লেস, সৌদি আরবিয়া হতে পারে, আমেরিকা হতে পারে, ইউকে হতে পারে, আমরা করতেছি তো, জার্মানি হতে পারে। এগুলো আমরা যতটুকু পাই নেবো। রাশিয়ায় যে আমাদের আর্মি চিফ সেনাপ্রধান রাশিয়াতে গেছে, হয়তো বা কোনো প্রকিউরমেন্টের জন্য গেছে, হয়তো ট্যাঙ্ক বা এপিসি এগুলো কেনার জন্য দেখতে গেছে, কোয়ালিটি ভালো তো। আমাদের ট্যাঙ্ক তো আমেরিকার ট্যাঙ্ক তো আমরা অ্যাফোর্ড করতে পারবো না, খুব আব্রাহাম ট্যাঙ্ক অনেক এক্সপেন্সিভ। আর ওই তো অত কম্পিউটারাইজ জিনিস আমাদের দেশে চলবে না। ওনার আমেরিকান সিস্টেম খুব সফিস্টিকেটেড, অনেক সফিস্টিকেটেড এবং খুব এক্সপেন্সিভ। সুইডেনের জিনিসও খুব এক্সপেন্সিভ। আপনি স্পেনের জিনিস খুব এক্সপেন্সিভ। স্পেনের আপনি একটা সাবমেরিন ইজ ভেরি এক্সপেন্সিভ। মালয়েশিয়া স্পেনের সাবমেরিন কিনছে। বাট আমরা আস্তে আস্তে ডেভেলপ করতেছি। এখন তো নেভি তো অনেক উপরে উঠে গেছে তো। এখন নেভি আমাদের 3 ডাইমেনশনাল নেভি। তো এটা আমাদের সাপোর্ট কে দিতে পারে বলেন? লোকাল পাওয়ার হিসেবে চাইনাই দিতে পারে। আই এম নট সেইং দ্যাট আই এম এ প্রো চাইনিজ পার্সন, নো নো। আমার জাতীয় স্বার্থ কোনটা ভালো, আমি কম পয়সাতে ভালো জিনিস কোথায় পাবো, আমার ডিফেন্সটাকে স্ট্রং করতে পারবো, সেটা আমি দেখবো। এটা আমার জাতীয় স্বার্থ। ভারতীয় স্বার্থ তো আমার দেখে লাভ নাই, চায়নার স্বার্থ দেখলে তো আমার লাভ নাই। আমি জাতীয় স্বার্থ বলতেছি আমেরিকা থেকে ইকুইপমেন্ট আনলে ভালো, তো ওটাই আনবো। এই জিনিসটা ইটালি থেকে এটা ভালো, তো এটাই আনবো আমি। আমার জাতীয় স্বার্থ, আমার পানি দরকার তিস্তা নদীতে, ইন্ডিয়া পানি দিচ্ছে না, চীন যদি এসে আমি সাহায্য করে সেটা করবো আমরা। বাট এসব জিনিস যারা সিজন ব্যুরোক্র্যাট আছেন, সিজন ডিপ্লোম্যাট আছেন, সিজন মিলিটারি জেনারেলস আছেন, তারা হ্যান্ডেল করবে, পলিটিক্যাল পলিটিক্যাল মাস্টার্সরা এটা হ্যান্ডেল করবে, সুন্দর করে হ্যান্ডেল করবে, সুন্দর করে জিনিসটা অ্যাডজাস্ট করবে, ডেভেলপ করবে। বাট পানি তো আমাদের দরকার। ব্রহ্মপুত্র শেষ, তিস্তা নদীতে পানি নেই। আমি ওখানে চাকরি করেছি, তো আমি ওখানে ব্রিগেড কমান্ডার ছিলাম। আমি নৌকা নিয়ে ওখানে ইয়ে করছি, নৌকা আমাকে নিজে নিজে ঠেলতে হতো। মাঝি বসে থাকতো, আমি নিজে নৌকা টানতাম তিস্তা, তো অনেকদিন আগে সেটা। পানি সব ওই কি জগল ঢাকা, ওই যে বাঁধে ওখানে আটকে দিয়েছে সব। আর আপনি আটকে বেড়ে কেন? তার আগে তো সিকিমে 16টা ড্যাম করে রাখছে, ওখানে পানি তো ওখানে আটকে দিচ্ছে। পশ্চিমবঙ্গে তো বাংলাদেশ পানি পাচ্ছে না তো। তো ওই মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলা ও পানি দিতে চাবে কেন? তার 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 ইয়ে তো স্টেট, তো তার প্রভিন্স তো সাফার করতেছে। বাট পানি তো আটকে দিচ্ছে অরিজিনে সিকিমে। এগুলো তো বুঝতে হবে। আমাদের নলেজ লেভেল কম, ডেপথে যেতে হবে, তো অনেক জানতে হবে। এটা ওয়াটার এক্সপার্ট আছে আমাদের, তারা বলবে এগুলা। এটার জন্য ভালো টেকনোক্র্যাট আছে আমাদের, আমাদের জয়েন্ট রিভার কমিশন আছে, তারা কাজ করবে। এই চায়নার উপরে আপনার টার্কি আমাদের সাহায্য করতে চায়, তুরস্ক, এবং তার সাথে আমাদের সহযোগিতা আর মিলিটারি সহযোগিতা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, এবং তারা মন খুলে দিতে চায়। আমি যখন আমার টার্কিতে ভিজিট গেলাম, মনে আছে আমার স্পষ্ট,
আমাদের ব্রিফিং করতেছে, জেনারেল সাহেব ব্রিফ করতেছে। তো উনি প্রথমে বললেন যে ইউ আর নট আওয়ার ফ্রেন্ড, ইউ আর নট আওয়ার অ্যালাইজ, ইউ আর নট আওয়ার নেইবার। আমি বলি হোয়াট দ্য হেল, হোয়াট ইজ টকিং, তাহলে আমরা কি? উনি বলে ইউ আর আওয়ার ব্রাদার্স, ইউ আর আওয়ার ব্লাড ব্রাদার্স। আমি বলি, কেন তোমাদের এত আমাদের দরদ, আমাদের প্রতি তোমাদের এত দরদ কেন? বলে, কোন সময় নাকি কোন এক এর সময় আমাদের বাংলাদেশের মহিলারা তাদের সোনা খুলে দিছিল, সব ব্যাঙ্গেলস, ওই সোনা বিক্রি করে তারা যুদ্ধ করেছে আর কি। ওইটা তারা খুব মনে করে এবং তারা কিন্তু আমাদেরকে মনে প্রাণে সাহায্য করতে চায়। তো ওটা আমাদের এক্সপ্লয়েট করতে হবে, করতেছি আমরা, শুরু হয়েছে আরো ইন বিগ ওয়ে। আর চাইনা আজকে আমাদের হাতে রাখতে হবে। পাকিস্তানের কথা আমি বলবো, পাকিস্তান তো স্ট্রং না, বাট পাকিস্তান এখন কিছু মিলিটারি টেকনোলজি ডেভেলপ করেছে, কিন্তু ভালো হয়তো আনবো আমরা। যদি ইন্টারন্যাশনাল টেন্ডারে যদি ভালো প্রাইসে ওটা পাই নিবো আমরা, দ্যাটস ফাইন, গুড এনাফ, হোয়াই নট? এটা আমার জাতীয় স্বার্থ। পয়সা যেখানে আমার কম লাগবে, ভালো জিনিস পাবো, ওখানে আমি যাবো, যেটা আমার কাজে লাগবে। আমি এখন একটা অ্যান্টি ট্যাঙ্ক ওপেন আসলাম, আমাদের এই ট্রেনের ওটা কাজ করে না, ওটা আমি আনবো কেন? আমাদের নদী নালার দেশ, এখানে কাজ করবে না, তখন আমি আনবো কেন ওটা? এগুলো বুঝতে হবে, ওগুলো প্রফেশনাল এগুলো ভালো বুঝবে, ওইভাবে আমরা আনবো। এয়ারক্রাফট আমরা আনবো যেটা আমাদের বেশি কাজে লাগবে, যেটা আর পয়সার ব্যাপারটা তো ইম্পর্টেন্ট, ইকোনমিটা ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাকা না দিলে, ফাইন্যান্স মিনিস্ট্রি যদি টাকা না দিলে আমরা কি করবো? আস্তে আস্তে যাচ্ছি, বাট এখন তো আমরা অনেক মডার্ন হয়েছি, অনেক মডার্ন। সুইডেনে আমরা এন্টি এয়ারক্রাফট গান এনেছি, আমরা অ্যাটাক হেলিকপ্টার এনেছি, বিরাট ইমপ্রুভ করেছি। আমাদের এভিয়েশন আলাদা কোর হয়ে গেছে, আলাদা কমান্ড হয়েছে। আমাদের এখন ভালো ভালো হেলিকপ্টার আছে, আমাদের এয়ারক্রাফট আছে। তো আমরা তো আগাচ্ছি ইনশাল্লাহ। তবে এটাই বলবো, ব্যালেন্স করতে হবে বিটুইন ইন্ডিয়া চায়না, আমেরিকার সাথে ব্যালেন্স করতে হবে, জাপানের সাথে ব্যালেন্স করতে হবে, টার্কির সাথে ব্যালেন্স করতে হবে, পাকিস্তানের সাথে ব্যালেন্স করে আমরা বেস্ট পসিবল যেটা আমাদের দরকার ওটাই আমরা করব। জাতীয় স্বার্থে ন্যাশনাল ইন্টারেস্ট ইজ দি প্রাইম মুভার অফ এ ফরেন পলিসি অফ এনি কান্ট্রি, অর ডিফেন্স পলিসি অফ এনি কান্ট্রি, অর হেলথ পলিসি অফ এনি কান্ট্রি। আমি যদি ভালো হসপিটাল আমাকে বানাতে কম পয়সা, ওটা নিবো না? আমি পাবলিক হেলথের জন্য নেবো, হোয়াই নট? এটা ইউকে কোম্পানি যদি বলে তোমাদেরকে আমি কম পয়সা এরকম একটা ভালো একটা হসপিটাল করে দেবো, নেবো, হোয়াই নট? আমি তোমাদের ভালো একটা ব্র্যান্ড হসপিটাল ইউনিভার্সিটি করে দেবো, আমি নিবো না কেন? এটা আমার জাতীয় স্বার্থ। ভালো ব্র্যান্ড হসপিটাল ইউনিভার্সিটি আমাদের নাই, সব ইউনিভার্সিটি পড়ে গেছে, একদম একদম পড়ে গেছে। আমি ইউনিভার্সিটি মালাইতে পড়ে আসছি, টপ ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। কোনো আমাদের ইউনিভার্সিটির পাবলিকেশন নাই, রিসার্চ নাই, কিছু নাই। ঢাকা ইউনিভার্সিটি ওই ইউনিভার্সিটি আর নাই তো এখন, নো মোর অক্সফোর্ড। কে বলছে অক্সফোর্ড? কোনো পাবলিকেশন নাই, কিছু নাই। সায়েন্সে কিছু কাজ কাম হয়, বুয়েটে কিছু কাজ কাম হয়, আর নর্থ কিছু কাজ কম করবে। শোনো, একটা ইউনিভার্সিটি যদি রিসার্চ না করে, পাবলিকেশন না করে, নলেজ ক্রিয়েট না করলে ইউনিভার্সিটি বলা হয় না। ইউনিভার্সিটির প্রথম কাজ হলো নতুন নলেজ তৈরি করতে হবে, শিক্ষা হলো সে দ্বিতীয় কাজ। এটা তো বুঝে না, তো কনসেপ্টই বুঝে না, তো আপনি কি করবেন? তো ওখানে জাতীয় স্বার্থ দেখতে হবে। কারণ উদাহরণে হার্ভার্ড ইউনিভার্সিটি বলছে আমি তোমাদের এখানে একটা ব্রাঞ্চ খুলবো, আমরা নিবো। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি যদি বলে তোমাদের আমি এখানে একটা ক্যাম্পাস খুলবো, বাংলাদেশ ক্যাম্পাস, আমরা নেবো ওটা যদি ভালো হয় আমাদের, হোয়াই নট? তাদের টেকনোলজি অনেক ডেভেলপ, তাদের ফ্যাকাল্টি অনেক বেটার। এটাই কথা, জাতীয় স্বার্থটা হলো প্রাইম কথা, সোজা কথা, সিম্পল একটা। এটা আমি বুঝি। জাতীয় স্বার্থ যদি চায়না আমার ভালো হয়, চায়না থেকে নেবো। জাতীয় স্বার্থ যদি টার্কি ভালো, ওখান থেকে নেবো, মালয়েশিয়া থেকে নেবো, ইন্দোনেশিয়া থেকে নেবো, হোয়াই নট? আমেরিকা থেকে নিবো, ইউকে থেকে নিবো, জার্মানি থেকে নিবো, ইটালি থেকে নিবো, সুইডেন থেকে তো আমরা নিই। সুইডেন থেকে আমরা গান কিনেছি, আরো কিছু নেবো। আর সুইডেন থেকে আমরা আর্মি ট্রাক অনেক আগে থেকে কিনি আমরা। ভলভো একটা নাম করা ব্র্যান্ড, খুব সুন্দর কাজ করে মাঠে ময়দানে, বিউটিফুল, এক্সেলেন্ট, ভেরি পাওয়ারফুল ট্রাক, আমাদের গান পাওয়ার বলি এগুলোকে আমরা। খুব ভালো কাজ করে, দাম একটু বেশি, কাজ তো পারফরমেন্স তো ভালো। এইটুকুই বলবো আমি, ব্যালেন্স করে চলতে হবে, অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে, ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি। এগুলো ধন্যবাদ, প্রশ্নগুলো অসংখ্য ধন্যবাদ, আমার দেশের লোকজন অসংখ্য জানা ধন্যবাদ উচিত। স্যার। হম, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জনাব আমিনুল করিম, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল করিম পিএইচডি এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জনাব আমিনুল করিম পিএইচডি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে দেশের কথা দেখার জন্য, আমাদের সাথে আমাদের আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। একই সাথে